গল্প আমার ললিতা। লেখনীতে সামিয়া খান প্রিয়া। অন্তিম পর্ব। বেলি। বাহির থেকে কারো ডাকে চোখমুখ মুছে নিল বেলি। মুখবিবরে ঈষৎ হাসি ফোটাতে চেষ্টা করল। একটু পরে পুরো এক দল যুবতী ভেতরে প্রবেশ করল। এরা সবাই বেলির কাজিন। আশ্চর্যভাবে এখন মেয়েটার ঠাহর হচ্ছে আজ মূলত তার বোনের বিয়ে। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? বড় বোনের বিয়ে আর সামান্য পরিমাণে সাজ নেই মুখে। বেলির খালাতো বোন কণিকা বিছানাতে বসতে বসতে বলল। সে শশীরও বড়। সবার মধ্যে গ্রহণযোগ্যতা বেশি। আপু আমি সেজেছিলাম, কিন্তু ভালো লাগে না। কেন? বয়ফ্রেন্ড মানা করেছে। অধিকাংশ যুবতী মেয়ের সাজতেন তখনই ভালো লাগে না যখন বয়ফ্রেন্ড মানা করে, অথবা ব্রেকআপ হলে। তুই কোন পর্যায়ে রয়েছিস সেটা বল। বেলি স্মিত হেসে বলল, কোনোটাতে নয়। তাহলে? এভাবে থাকলে চলবে না। 1 মিনিট, তুই আজ শাড়ি পরবি? বেলির আলমারিতে সোজা লা চালালো কণিকা। খুঁজে খুঁজে লাল রঙের একটি শাড়ি বের করলো। বেলি জানতো কণিকা এই শাড়িটা বের করবে, কারণ বছর দুয়েক আগে সেই গিফট করেছিল বেলিকে। কত যে এটা পরে ছবি দিতে বলেছিল। কণিকা বিজয়ীর হাসি হেসে বলল, অবশেষে আজ আমার টাকা খরচের সার্থকতা হবে। বাহ রে আপু, আমাকে একটা শাড়ি দিয়েছো, তাতে আবার টাকার কথা ভাবো। অবশ্যই। টাকার থেকে বড় আত্মীয় নেই। যা এখন দ্রুত ব্লাউজ পেটিকোট পরে আয়। সবার সামনে নয়। ওরা চলে যাবে। বেলি কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। সে জানে কণিকাকে নিষেধ করে বিশেষ কোনো লাভ হবে না। চোখে মুখে পানি দিয়ে বেশ ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিল। ক্ষণিক পূর্বের দিবাস্বপ্নের রং এখনো তার শরীরের মধ্যে তরঙ্গের তৈরি করছে। সে জানে অন্যকে ভাবা বন্ধ করতে হবে তার। কিন্তু মন যে নিরুপায়। বাহির থেকে কণিকার কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত কাজ শেষ করে বের হয়ে এলো। তাকে বেশ সুন্দর করে শাড়ি পরতে সাহায্য করল কণিকা। স্লিম হয়ে থাকা চিকন পেটে দেখে বলল, খালু কি তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? এত চিকন কেন? জি না। তুমি বিয়ের আগে এর থেকে শুকনো ছিলে আপু। বাই দা ওয়ে ছোটন কোথায়? ওকে রেখে এসেছো? পাগল নাকি? ও কেবল 2 বছরের বাচ্চা। আমাকে ছাড়া বাসায় থাকবে না। তোর দুলাভাইও সাথে এসেছে। মনে হচ্ছে আজই উঠিয়ে নিবে। আমি জানতাম না এত মানুষ আসবে। এত বড় খুশি সবার সাথে ভাগ করে নিতে হয়। এজন্য খালু যারা ঢাকায় ছিল তাদের সবাইকে ডেকেছে। শশীকে সে অনেক ভালোবাসে। এটা তো আমরা সবাই জানি। বেশি দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে তার বাবা সত্যিই শশীকে অনেক ভালোবাসে। সেই তুলনায় বেলি কখনো ভালোই পায়নি। সব সময় একটা দূরত্ব বজায় রেখেছে তাদের মধ্যে। ছোটবেলায় বিষয়টা বুঝতে পেরে বেলি অনেক অবাক হয়েছিল। বাবা মা সত্যিই পৃথিবীতে সন্তানদের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু যত বড় হয়েছে তত অনুধাবন করতে সক্ষম হয়েছে। সত্যিই এরকম হয়। কোন ভাবনায় ডুবে গিয়েছিস? কিছু না। তাড়াতাড়ি করো। আমাকে আবার নিচে ডাকবে। আমার মন যেন ইদানিং কেমন হয়ে উঠেছে। পরে দেখা যাবে সব ছেড়ে বসে আছি রুমে। আমার উপর বেয়াদবি করলে সোজা পিঠে পড়বে। তাই সাবধান। বোনের বিয়েতে এভাবে ঘুরলে লোকে কি বলতো? বেলি হেসে উঠল। এখন মনটা ভালো লাগছে তার। সত্যিই তো তার অবস্থা ভালো ছিল না। পরে এটা নিয়ে কথা হতো। বেলি দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। সব কাজিনের সঙ্গে নিজেও যোগ হয়ে উল্লাসে মেতে উঠল। দূর থেকে মেয়েকে হাসতে দেখে অনেকটা স্বস্তি পেল রেবেকা। তোফাজ্জল মুখ গুমরা করে বসে রয়েছে। সে আজকে অনল ও সিকান্দারকে ডেকেছিল অনুষ্ঠানে। অনেকটা কৃতজ্ঞতাবোধ থেকে। শশীর এই বিয়েটা সিকান্দারের মাধ্যমে এসেছিল। তোফাজ্জল জানে কখন নিজের ইগো থামাতে হয়। খোঁজখবর নিয়ে দেখল রাহাত বিয়ের বাজারে চড়া দামে হাঁকানো বর। এটাকে হাতছাড়া করা যাবে না কোনোভাবে। তাই তো রাজি হয়েছে। কিন্তু যেদিন সবকিছু চূড়ান্ত হলো সেদিন কেউ এলো না। অনলের না আসার কারণ কিছুটা আন্দাজ করতে পারে সে বেলির ভেঙে পড়া শরীর দেখে। মন থেকে বিদ্রূপের হাসি বের হয়ে এলো মেয়ের জন্য। আপাতত বিষয়টা মাথা থেকে বের করে ফেলল। সামাজিকতার আবদ্ধ হয়ে সে দাওয়াত দিয়েছিল। এরপরেও দিবে। এত তুচ্ছ বিষয়ে মাথা ঘামাবে না এখন সে। রাহাতের যাওয়ার সময় হয়েছে। শশী অনেকক্ষণ যাবৎ হাতে উজ্জ্বল হয়ে থাকা আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে।
পাশ থেকে ধীর কণ্ঠে রাহাত বলল, পছন্দ হয়নি। অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ তোমাকে। মা নিজে এটা গিয়ে কিনেছে। আমি অবশ্য অন্যটা বলেছিলাম, কিন্তু এখন দেখছি এটাই তোমার হাতে বেশি সুন্দর লাগছে। তুমি মানুষটাই সুন্দর শশী। রাহাতের কথায় শশী লাজুক ভূমিতে হাসল। দূর হতে এই দৃশ্যটা দেখে বেলির মনে একটা প্রশ্ন উত্থিত হলো। কত সহজে মানুষ অতীত ভুলে ভবিষ্যতের দিকে পা বাড়ায়। শশী তো ফাহিমের জন্য কম কষ্ট পায়নি, কিন্তু আজ রাহাতের পাশে মনে হচ্ছে এই মানুষটাকে ছাড়া পৃথিবীর আর কাউকে কখনো সে ভালোবাসি বলেনি। বেলি, এদিকে এসো তো। রাহাতের ডাকে সেদিকে এগিয়ে গেল বেলি। পাশে বসিয়ে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে লাগলো। সিয়ামের পর যে আরো একটা বড় ভাই বেলির হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সব কাজ শেষে এবার রাহাতদের ফেরার পালা। শশী বাদে আর সবাই তাদের বাহির অবধি ছেড়ে দিতে গেল। গেটের সামনে যখন রাহাত গাড়িতে উঠবে ঠিক তখন পরিচিত একটা গাড়ি থামতে দেখল বেলি। সেখান থেকে উজ্জ্বলতা ছড়িয়ে প্রভাকর বেশে অনল নেমে এলো। ফরমাল শুটে লোকটাকে ভালো লাগে। হঠাৎ করে তার বুকের মধ্যিখানে চঞ্চলতা তৈরি হলো। অনল হাসিমুখে এগিয়ে এসে রাহাতের সাথে হ্যান্ড শেক করল। দীর্ঘদিনের পরিচয় বেলি এই প্রথম খেয়াল করল অনলের হাসির নিজস্ব রূপ আছে, যেভাবে অন্য কাউকে হাসতে দেখেনি সে। পুরুষটার থেকে চোখ সরে গিয়ে গাড়ির ভেতর পড়ল। আয়েশা বসে আছে। বেলির মনে হলো তার গা একেবারে 100 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণ হয়ে গিয়েছে। এত রাগ উঠল কেন হঠাৎ তার? ভুরু কুঁচকে অনলের পানে তাকিয়ে রইল সে। রাহাতের সাথে কথা শেষ করে একবার অবশ্য মেয়েটার পানে সে তাকিয়েছিল। ধীরে ধীরে সবাই চলে গেলে গেইটের কাছে সব ফাঁকা হয়ে গেল। বেলির ভেতরে যেতে মন চাচ্ছে না। বাগানের দোলনায় বসে রইল। ফোনটা হাতেই ছিল তার। সেখানের স্ক্রিন জ্বলে উঠল। বাহিরে এসো। অনলের এই দুটো শব্দতে অভিমান আরো বাড়ল মেয়েটার। সে একবার সিদ্ধান্ত নিল যাবে না, কিন্তু পরক্ষণে সেই চিন্তা বাদ দিয়ে বাহিরের দিকে পা বাড়ালো। কংক্রিটের রাস্তাতে পা রাখতেই কেউ তাকে টেনে আড়ালে নিল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়া করিয়ে নিজে সরে গেল। অন্ধকারে অবয়ব দেখে অনুমান করা যায় এটা অনল। দুটো জিনিস মনে রাখবে মেয়ে। আপন ভাই ব্যতীত কাজিনদের হাত ধরে ছাদে লাফালাফি করতে হয় না। দ্বিতীয়ত, জানালার কাছাকাছি এসে শাড়ি পরতে হয় না। এটা লাইফে শিক্ষা হিসেবে নিবে। ওকে। অনলের কথার সঙ্গে আশেপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। বেলি বুঝতে পারল পুরুষটার হাতে ভ্যাপ আছে। রাগ নিয়ে শুধালো, আপনি আমাকে দ্বিতীয়টা নিয়ে শিক্ষা না দিলেও চলবে। প্রথমত, পুরোদমে ব্লাউজ সব ঢেকে রেখেছিল। দ্বিতীয়ত, ওড়না ছিল সাথে। আমাকে সত্য বলেন, আপনার আয়েশার সাথে কি চলছে? আর ইউ জেলাস মাই ললিতা? আপনি দুনিয়ার সব মেয়েদের সাথে রিলেশন করুন, আই ডোন্ট কেয়ার। সেখানে আবার জেলাস হওয়ার কথা বলেন? হাস্যকর কথাবার্তা মিস্টার অনল। কথাগুলো উচ্চারণ করতে গিয়ে বেলির কণ্ঠ কেঁপে উঠল, যেন সুগঠিত এক মিথ্যাকে আড়াল করার চেষ্টা। অনল অবশ্য কোনো শব্দ ব্যয় করল না। নিজ ছন্দে ধোঁয়া গ্রহণ করতে ব্যস্ত। বেলি পুনরায় কেসে বলল, আয়েশা আপনার সাথে কি করছিল তখন? সত্যি রিলেশনে গেলেন? মেয়েটা ভালো না তো? আমিও তো খারাপ, ব্যাড বয়। চরিত্রের ঠিক নেই। তোমার কনসার্ন দেখানোর দরকার নেই। এভাবে বলতে পারলেন। আরো কঠোরভাবে বলা উচিত। বেলি দীর্ঘশ্বাস ফেলল। আকস্মাৎ বুকের ভেতরের সবথেকে গোপন জায়গায় শূন্যতা তৈরি হলো। সে ফিসফিস করে বলল, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ওকে। অনল তৎক্ষণাৎ গেটের দিকে পা বাড়ালো। বেলি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। যদিও এত অবহেলার বিষয়টা অন্তত স্বাভাবিক, কিন্তু মেয়েটার মানতে কষ্ট হচ্ছে। নিজেকে একটু বিন্যস্ত করে বাড়ির ভেতর চলে গেল। অনল সদর দরজায় পা রাখতেই দুপাশ থেকে দুটো হাত এসে তার পথ আটকে দিল। অনল বিরক্ত হয়ে বলল, কি চাস তোরা? রাহিমা লম্বা হাই তুলে বলল, আমরা টাকা চাই। ফ্রি ফ্রি গোয়েন্দাগিরি করে দিয়েছি। বর্তমান যুগে টাকা ছাড়া কোনো কাজ হয় না। অনিম, তুই টাকা চাস? ভাইয়ের চাহনিতে অনিম বিভ্রান্ত হল। রাহিমা অবশ্য আড়ালে চোখ রাঙিয়েছে, যেন তার বিরোধিতা না করে। অনল বাসায় না থাকলে এই দুজনই বেলির উপর নজরদারি রাখে। আজকের দুটো ঘটনাও এদের দেখা। অনিম ছাদ থেকে দেখেছিল আর রাহিমা জানালায় দাঁড়িয়ে।
যদিও এই কাজ করার জন্য তাদের কেউ বলেনি। অনল ছোট ভাইয়ের মনের কথা বুঝতে পেরে বলল, তোরা ছোট মানুষ, হিসেব করে টাকা দিতে হবে। আগে বল কি করবি। সর এখন। ভীষণ ক্লান্ত। অনল এসে সোফায় বসে পড়ল। গলায় ঝুলানো টাইটি খানিকটা ঢিলে করে দিল। রাহিমা তার পাশে এসে বসল। বাহ রে, তোমার এত বড় উপকার করে দিলাম। আর তাছাড়া এতদিন পর নিজের ললিতার সাথে কথা বলতে পেরেছ। আমাদের দুজনকে 10,000 টাকা তো দিতে পারো। টাকা কি গাছে ধরে রাহিমা? আমি জানি তোমার অনেক টাকা। তবে সেটা অসীম নয়। যে কোনো কিছু সাবধানে হিসেব করা জরুরি। তাই জানা দরকার দুজন কি করার মতলবে আছিস। ভাইয়া তুমি খুব নিরামিষ। যাও লাগবে না। রাহিমা মুখটা গোমরা করে চলে গেল। অনিম অবশ্য সেখানেই বসে আছে। অনল শুধালো, তুই বসে রইলি। রাহিমার মতন রাগ করে চলে যা। আমি তো আপুর মতন বোকা নই। আমি জানি তুমি নিশ্চয় আপুর জন্য কিছু প্ল্যান করেছ। সেটা জানাবে না। আমার জন্যও নিশ্চয় কিছু আছে। তবে ভাই অনুরোধ, আমার দরকারের জিনিস দিও। ভেরি গুড। বুদ্ধিমান ছেলে। এখন গিয়ে পড়াশোনা কর। একটা কথা ভাইয়া, তুমি বেলি আপুকে অনেক ভালোবাসো তাই না? অনল অর্থহীন হাসল। তার কপালে আসা চুলগুলো এলোমেলো করে ফেলল হাত দিয়ে। এই প্রশ্নের জবাব তুই একদিন নিজেই বুঝতে পারবি। ফোনের রিংটোন বেজে উঠল অনলের। পকেট থেকে বের করে দেখল আয়েশা কল করেছে। দ্রুত উঠে নিজের রুমে ফিরে এলো। হ্যালো কাশফ, আপনার বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। সে দেশে ফিরতে রাজি নয়। আমি তাকে বাঁচিয়ে রাখতে ইচ্ছুক নই। একটা কথা বলেন তো, যে মানুষটা আপনার এত বড় ক্ষতি করেছে তাকে সহি সালামত ফেরাতে চাচ্ছেন কেন দেশে? আমি কারো জীবন চলে যাক, এটা মানতে পারবো না। দ্বিতীয় হলো ওর সাথে হিসেব বাকি আছে। বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়েল, আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি বিনিময়ে কি পাবো সেটা ঠিক করেছেন। শুনলাম বেলির সাথে আপনার এখন কথা হয় না। আর কি শুনেছেন? বহু কিছু। এত মনোযোগ আপনার নিজের কাজে দেওয়া উচিত। অন্তত সময়কে কাজে লাগিয়ে প্রফিট পাবেন। আর একটা কথা, আমার বউয়ের উপর নজরদারি বন্ধ করুন। আমি এই কাজটা ঘৃণা করছি। আমার বউ শব্দটা কেন অনল উচ্চারণ করল তা সে জানে না। কিন্তু হৃদয়ের অভ্যন্তরে এক সুখের দলা দিয়ে উঠল। সে জানে বেলি তাকে পছন্দ করে। তবে এটাও মানতে হবে মেয়েটার বেশি বোঝার বাতিক আছে। খুব ভোরে আজ ঘুম থেকে উঠেছে বেলি। বাড়িতে মেহমানরা এখনো রয়ে গিয়েছে। তার একা থেকে অভ্যেস। বিশেষ করে ঘুমানোর সময় শরীরে হাত পা দিলে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখল এখনো অন্ধকার রয়ে গেছে। হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। আড়মোড়া ভেঙে সে উঠে বসল। এক কাপ কফি নিয়ে বই নিয়ে বসলে সময়টা মন্দ কাটবে না। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিল। নিচে নেমে দেখল এখনো কেউ উঠেনি। কিন্তু সদর দরজা খোলা। বিষয়টা খানিক সন্দেহ তৈরি করল তার মনে। দরজার দিকে এগিয়ে গেল বেলি। ঈষৎ আলোতে দেখল বাগানে তোফাজ্জল বসে আছে। চোখ বন্ধ অবস্থাতে হেলান দিয়ে আছে। বেলি উসখুস করল। সে একবার ভাবল বিরক্ত করবে না। কিন্তু পরক্ষণে কি ভেবে এগিয়ে গেল। বাবা। তোফাজ্জল এক ডাকে চোখ খুলল। বেলির পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলবে? আপনি এত সকালে এখানে কেন? এমনি। বসো, এখানে তোমার সাথে কথা আছে। বেলি কৌতূহলী হয়ে শুধালো। কি কথা? অনলের সাথে তুমি কাল বাহিরে কি করছিলে? বেলির আত্মাটা কেমন করে উঠল। সে শুকনো ঢোক গিলল। জিহ্বার মধ্যে পেস্টের স্বাদ পেল সে। তেমন কিছু না। অফিসের একটা কথা জিজ্ঞেস করলাম। তুমি কি তাকে পছন্দ করো? না। নিজের ব্যাপারে সব সময়ের মতো সিদ্ধান্তহীনতায় ভুগছ। তবে তোমার একটা সত্য জানা জরুরি। কোন সত্য? রামিমের ওয়াইফের নাম কি বেলি? ওনার কথা এখানে এলো কেন? যা জিজ্ঞেস করেছি সেটার জবাব দাও। তটিনী। তুমি কি জানো যে তটিনী অনলের অফিসে কাজ করে? অন্য ব্রাঞ্চে যদিও। এবং মেয়েটার সাথে অনেক ভালো সম্পর্ক। বেশ আনাগোনা আছে তাদের বাড়িতে। অনলের ব্যাপারে দেখে শুনে সিদ্ধান্ত নিবে। হতেও পারে তোমাকে অতীতের মতন আরেকবার সাইড করে দিবে। মানে, কি বলতে চাচ্ছেন? সহজ কথা। তটিনীকেও আজ নয় বরং অনেক আগ থেকে সাহায্য করে চলেছে। যাকে তুমি একটুও দেখতে পারো না। সে অনলের অনেক কাছের। ছেলেটা তোমার জন্য ভালো নয়।
হতেও পারে পুনরায় ওকে বিয়ে করল। এখন যা ভালো বুঝো। বেলির হাত পা কেঁপে চলেছে। সে এদের সহ্য করতে পারে না, বিশেষ করে তটিনী আর ওর বাচ্চাকে। হুট করে কেমন যেন করে উঠল মনটা তার। তোফাজ্জল চলে গেলে অনেকক্ষণ ঝিম ধরে বসে রইল বেলি। হঠাৎ মাথাটা শূন্য হয়ে এলো তার। খানিক বাদে গা এলিয়ে পড়ে গেল ঘাসের উপর। বেলি, বেলি, চোখ খুল। এই শুনছেন বেলির যেন কি হয়েছে। সিয়াম, শশী, রেবেকা ক্রমাগত ডেকে চলেছে সবাইকে। বেলির নাকের কাছে হাত দিয়ে দেখল নিঃশ্বাস আছে কিনা। ফজরের নামাজ পড়ার পর থেকে মনটা কেমন যেন ভার হয়েছিল। সেই সুবাদে বেলিকে খুঁজতে ওর রুমে গিয়েছিল, কিন্তু সেখানে না পেয়ে বাহিরে এসে দেখে নিচে পড়ে আছে। বাড়িতে অনেক মানুষ হওয়ায় রেবেকার ডাকের সাড়া দেওয়ার জন্য বেশি অপেক্ষা করতে হলো না। মুহূর্তে ছোটখাটো ভিড় জমে গেল। সিয়াম এসে দ্রুত বেলিকে কোলে তুলে নিল। ওর দাঁতের সাথে দাঁত লেগে গিয়েছে। হসপিটালে নিয়ে যাব। আগে ভেতরে নিয়ে যাই। বেলিকে নিয়ে গিয়ে সোফায় শুইয়ে দিল। কয়েকবার পানি ছিটালেও জ্ঞান ফিরছে না। তোফাজ্জল পাশে দাঁড়িয়ে আছে। ললাটে তার কিঞ্চিত ভাঁজ। সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বেলি এভাবে জ্ঞান হারাবে। যেহেতু জ্ঞান ফিরছে না, তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। উবার কল দে তো শশী। গাড়িটা এই সময়ে নষ্ট হতে হলো। সিয়াম, আমি অনলোকে ফোন করছি। উবারের আগেও আসতে পারবে। শশী অনলোকে ফোন দেওয়া শুরু করল। প্রথমবার না ধরলেও দুবারে ফোন রিসিভ হলো। পুরো বিষয়টা জানাতেই অনল অপেক্ষা করতে বলল। মিনিট পাঁচেকের মাথায় সে বেলিদের বাসায় এসে হাজির। কি হয়েছে ললিতার? জানি না। বাগানে অজ্ঞান হয়ে পড়েছিল। এত সবাই ঘিরে রেখেছে কেন? সরে দাঁড়ান। অনলোকে বিভ্রান্ত দেখা যাচ্ছে। রেবেকা খেয়াল করল ছেলেটার কথার মধ্যে এক ধরনের অধিকারবোধ কাজ করছে। এতগুলো মানুষকে তোয়াক্কা না করে বেলির হাত পা দেখতে লাগলো। সাপের কামড়ের দাগ আছে কোথাও? না। আমি ডক্টর ডেকেছি। অতি দ্রুত আসছে। কোথাও নিয়ে যেতে হবে না। বেলি, বেলি কথা বলো। ক্রমাগত পানির ছিটা দিয়ে যাচ্ছে অনল। এভাবে বেশ কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে মেয়েটাকে নড়াচড়া করতে দেখা গেল। ইতিমধ্যে ডক্টর চলে এসেছে। এত গুরুতর একটা মুহূর্তে হাস্যকর ছিল ডাক্তারের পোশাক। অনলের বয়সী একটা ছেলে 3/4 প্যান্ট আর লেডিস টি শার্ট পরে চলে এসেছে। ছেলেটার ঘুম এখনো কাটেনি। তার সাথে অনিম ও করুণাও এসেছে। বোঝা যাচ্ছে পথ চিনিয়ে এনেছে। বিরস মুখে ডাক্তার সুমন্ত বলল, কে রোগী? তোর চশমা কোথায় সুমন্ত? তাড়াতাড়িতে ভুলে গিয়েছি। তবে আমি পুরোপুরি অন্ধ নই। ভাবিস না। আগে বল রোগীর কি হয়েছে? জ্ঞান হারিয়েছে। সুমন্ত বেলিকে দেখতে লাগলো। নড়াচড়া দেখে বুঝতে পারল জ্ঞান ফেরার সন্নিকটে। জ্ঞান ফিরছে। এনাকে একটু রুমে নিয়ে চলুন। সিয়ামের আগেই কথাটা লুফে নিল অনল। কারো অনুমতির অপেক্ষা না করে বেলিকে কোলে করে তার রুমে নিয়ে যেতে লাগলো। বিষয়টা মোটেও ভালো লাগেনি সিয়ামের। কিন্তু শশী চোখ দিয়ে ইশারাতে কিছু বলতে না করল। আধা ঘন্টার মধ্যে পুরোপুরি জ্ঞান ফিরল বেলির। শূন্য দৃষ্টিতে সে সবার পানে তাকিয়ে আছে, বিশেষ করে অনলের দিকে। সুমন্ত মেয়েটার দৃষ্টি আকর্ষণ করে বলল, এখন তোমার কেমন লাগছে বেলি? বুঝতে পারছি না। খারাপ লাগছে। ফুটবল অনুভব হচ্ছে না। শুধু মাথাটা খালি মনে হচ্ছে। কিছু দেখে ভয় পেয়েছিলে? বা সাডেন কোনো শক পেয়েছো? বেলি নিশ্চুপ হয়ে গেল। সুমন্ত কিছুটা অনুমান করে হাসতে হাসতে বলল, কিছু নিয়ে হয়তো ভয় পেয়েছে। এজন্য জ্ঞান হারিয়েছে। তবে ভয়ের কিছু নেই। বেশি বেশি কথা বলেন ওর সাথে। আপনাকে ধন্যবাদ। কাইন্ডলি যদি আপনার ফিটা জানাতেন। ওসব লাগবে না। আমি অনলের বন্ধু। খুব বেশি দূর নয় আমার বাসা। ঘুমের মধ্যে কল পেয়েছি অনলের। শুধু বলল বেলি অজ্ঞান হয়েছে, জলদি আয়। এখন আমি তো চিনি না যে বেলিকে। তবুও কোনোমতে চলে এলাম। খেয়াল করিনি যে বউয়ের টি শার্ট পরে চলে এসেছি। সুমন্ত লাজুক হাসল। এতগুলো মানুষের সামনে এমন বেশে চলে আসাও কেমন হয়ে গেছে। হঠাৎ বেলি উচ্চ শব্দে বলে উঠল, দয়া দেখাচ্ছেন অনল? নাকি করুণা? অথবা আমি কোনো দাবার গুটি? ইচ্ছা অনুযায়ী চালিয়ে যাচ্ছেন। সবার সামনে এমন কথাগুলো সেখানকার পরিবেশকে অন্যরকম করে তুলল। বেলির কাণ্ডজ্ঞান কিছু কাজ করছে না এখন। সে লাফ দিয়ে বিছানা থেকে নামল। টলে পড়ে যাচ্ছিল অনলোকে কোনোমতে ধরল।
এতে করে তার বাহুর মাংসপেশিতে নখ ঢুকে গেল। তটিনীর সাথে আপনার পরিচয় কিভাবে? নিজের অফিসে ওকে কাজে বসিয়ে রেখেছেন, আবার আমাকেই সেই অফিসে কাজ করতে বাধ্য করেছেন। ওয়াও, আপনি কেমন মানুষ? ললিতা, শান্ত হও। চুপ। তটিনীর সাথে পরিচয় কিভাবে? অনল সবার দিকে তাকালো। পুরো বিষয়টাকে সে এভাবে সবার সামনে আসতে দিতে পারে না। অনেক শান্তভাবে মেয়েটার মাথায় হাত রেখে বলল, শান্ত হও, আমি সব বলবো। এটা সঠিক সময় না। আপনিও রামিমের মতন করতেন, তাই না? আপনি আমার সাথে ভালোবাসেন একথা এজন্যই বলেন যেন তটিনীকে বিয়ে করতে পারেন। গর্দভ মেয়ে। এই কথাটা আলটিমেটলি তোমার পচা বুদ্ধির ফসল। চুপ করো। সবাই দেখছে। দেখুক। আপনি ওই মেয়েকে কেন নিজের অফিসে রাখবেন, সব তোমার জানতে হবে না। সিয়াম এতক্ষণ পাশে দাঁড়িয়ে চুপ করে শুনছিল। সে নিজের বোনকে অনলের থেকে সরিয়ে বলল, এসব কি কথা বেলি? আর তটিনী, রামিম ওরা এলো কেন এখানে? এই লোকটা ভাইয়া একটা ঠকবাজ। ও আমার জীবনে এসেছে জীবন ধ্বংস করার জন্য। অনল একটা ঠকবাজ। ভাইয়া, আমি খুব কষ্ট বেঁচে আছি। আবার কেন যেন সব খারাপ লাগছে। সিয়াম বোনকে বুকে জড়িয়ে নিল, যদিও সে ঘটনার মর্মার্থ বুঝতে পারছে না। বেলি পুনরায় বলতে লাগলো, ওরা ভালোবাসে তটিনীকে বিয়ে করার জন্য। সিয়াম আস্তে করে শুধালো, অনল, ও তো রিলেশন চলছে না? তাহলে ও যদি তটিনীকে বিয়েও করে তাহলে এত রিয়াক্ট করার কি? আমি তটিনীকে দেখতে পারি না। একটা বাজে মেয়ে। আমি নিশ্চিত অন্যের বাচ্চাকে রামিমের নাম দিয়েছে। আমি রামিমকে ভালোবাসতাম ভাইয়া। ও আমাকে ভালোবাসতো। মাঝখানে তটিনী চলে এলো। আমি নিশ্চিত ওই বাচ্চাটা অনলের। নিজের অবৈধ বাচ্চা রামিমের নাম দিয়ে ওনারা এখন এসেছে আমার জীবন নষ্ট করতে। সিয়ামের থেকে সরে গিয়ে যেই না বেলি অনলের দিকে তেড়েমেড়ে চলেছিল অমনি পুরুষটি চর বসালো গালে। একবার নয় বরং ২-৩ বার। এরপর টেনে নিজের শরীর দ্বারা আড়াল করে ফেলল। সাহস তো কম না। তুই আমার বোনের গায়ে আবারও হাত তুলেছিস। সিয়াম গিয়ে অনলকে ধাক্কা দিল। এক হাত দিয়ে বেলিকে আগলে রেখে সে নিজেকে প্রোটেক্ট করল। উল্টো পাল্টা কথা বললে এমনটাই কি হওয়া উচিত না। বোনের প্রতি ভালোবাসা এত থাকলে খেয়াল করতিও এত চুপচাপ কেন? শালার মানসিক সমস্যা হয়ে গেছে। রেবেকা শক্ত কণ্ঠে বলল, আমার মেয়েকে পাগল বলবে না। আর বেলি এমনি এমনি কিছু অবশ্যই ভুল বলছে। তটিনী একজন ভালো মেয়ে। তাকে ঘিরে এসব অপবাদ দেওয়া উচিত নয়। বেলিকে ছাড়ো। এখনই ছাড়বে। তোফাজ্জল, আপনি কিছু বলছেন না কেন? তোফাজ্জল চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। মুহূর্তে অনেক বড় কোলাহলে রূপান্তরিত হলো রুমটি। অনিম গিয়ে দ্রুত সিকান্দারকে ডেকে আনল। বেলিকে কেন দিল এটা নিয়ে ঝগড়া হচ্ছে। এদিকে এত সবকিছুর নেপথ্যে মেয়েটা অনলের কাছাকাছি দাঁড়িয়ে কেমন যেন চুপ হয়ে গেছে। অনল আসন্ন ভবিষ্যতের জটিলতা অনুমান করতে পেরে ভীষণ রেগে যাচ্ছে। আস্তে করে শুধু বেলিকে বলল, ভেবেছিলাম জোর করব না, কিন্তু সেটা আর সম্ভব না। আমি প্রচুর রেড ফ্ল্যাগ মেয়ে। এতদিন বাচ্চামো মানসিক অবস্থা এসব ভেবে ছেড়ে দিয়েছি। ভালোভাবে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসবে অথচ এত সব ঝামেলাও করবে। তৈরি করো নিজেকে আমার জন্য। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেলিকে ধাক্কা দিয়ে সিয়ামের দিকে ঠেলে দিল অনল। হাই তুলতে তুলতে বলল, সবাই বাসায় চলো। আমার এসব বিরক্ত লাগছে। আর সিয়াম, বেলিকে আজ ভালোভাবে মানসিক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবি। আমাদের বাসায় আর তোকে কখনো যেন না দেখি। আমার বোনের আশেপাশেও আসবি না। অনল কিছুটা হেঁটে গিয়ে ফেরত এলো। সিয়ামের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার বোনের আশেপাশেও আসবি না। সিয়াম কঠোর ভূমিতে বলল, দুটো বিষয় এক না। আমি তো পার্থক্য দেখি না। ফিরে যাওয়ার আগে হুট করে একটা কাজ করল অনল। তোফাজ্জলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কানের কাছে ফিসফিস করে বলল, আজ যা করলেন এজন্য ভাববেন না যে আমি হেরে গিয়েছি। আপনাকে উল্টো ধন্যবাদ এবং অভিনন্দন। খুব শীঘ্রই দুটো মেয়ের বিয়ে হতে চলেছে। এই সৌভাগ্য কয়জনের হয়? এত জঘন্য ব্যবহার পাওয়ার পরেও ওই মেয়েটাকে তোর ভালোবাসতে হবে অনল, যেখানে সম্মান অবধি পাচ্ছিস না। মাথা কি নষ্ট হয়েছে? অনল স্থির দৃষ্টিতে টেবিলে বসে থাকা সিকান্দারের পানে তাকালো, যে প্রতিক্রিয়াহীন পাটিসাপটা চিবাতে ব্যস্ত। অরুণা তার দৃষ্টি আকর্ষণ করে বলল, আমার দিকে তাকা অনল।
তোর বাবা বিষয়টা বহু আগে বলেছিল আমাকে। এটাই তো দুঃখজনক ছোট আম্মু। সিকান্দার স্যার অরুণা ম্যামের থেকে করুণা ম্যামের সাথে একটু বেশি সহজ হলে জীবনটা তার সুন্দর হতো। শয়তান ছেলে বাবা মাকে স্যার ম্যাম বলছে। খালাকেও বলেছি। আমার কাছে বৈষম্য নেই। তবে মাথা যায়নি আমি সত্যি মেয়েটাকে ভালোবাসি ছোট আম্মু। কিন্তু ওর মতন মাথামোটা মেয়ে আমি পুরো বিশ্বে দুটো খুঁজে পাবো কিনা সন্দেহ। আমি এত মেয়েদের সাথে কথা বলেছি তাদের থেকে সবথেকে আইকিউ লেভেল আই থিংক ললিতার কম হবে। সিকান্দার ট্যাবের উপর দৃষ্টি রেখে বলল। আর তাকে যে পছন্দ করে নিশ্চিত তার আইকিউ লেভেল আরো কম হবে। কি বলো অরুণা? অনল অগ্নি দৃষ্টি ফেলল সিকান্দারের উপর। সবার মধ্যে সবথেকে নীরব করুণা। সে একটু পর পর এটা ওটা টেবিলে দিয়ে যাচ্ছে। দুটো বোনের মধ্যে চেহারার পার্থক্য খুব কম। চট করে কেউ ধরে ফেলতে পারবে না। অনল কণ্ঠ নিচে নামিয়ে বলল। বেলিকে দেখেছো তুমি? অনেক সুন্দর। দেখেছি। এর থেকেও সুন্দর দেখতে আমার ননদের মেয়েটা। লন্ডনে পড়াশোনা করছে। ড্যাম ছোট আম্মু। তুমি বাংলা সিনেমার টিপিক্যাল খালা শাশুড়ির মতন কথা বলছো। অরুণা ছোট করে অনলের মাথায় চাটি মা রবল। ছেলেটা হাসতে হাসতে খালার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো আজ সকালে আমার উপর দিয়ে কত কিছু গিয়েছে। এরপর অফিসের কাজ। আমি ভীষণ ক্লান্ত। ক্লান্ত কাজের জন্য নাকি বেলির জন্য? অনল দীর্ঘশ্বাস ফেলল। পুরুষটির কপালে থাকা সরু ভাঁজগুলো স্পষ্টত ব্যাখ্যা করছে যে সে বেলির ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে বেশ পুড়ে যাচ্ছে। অরুণা মাথায় হাত বুলিয়ে বলল। বেলিকে তুই প্রথমবার কবে দেখাছিলি? এত কেন মেয়েটাকে পছন্দ করিস? একটা গোপন কথা শুনবে। বল। বেলিকে আমি রামিমের সাথে প্রথমবার দেখেছিলাম। রমনাতে। কপোতকপতির জন্য যেহেতু প্রেম করার বেস্ট জায়গা সেটা। মেয়েটার চেহারা চট করে দেখে আকর্ষিত হওয়ার কিছু নেই। সেদিন নেহাত আমি সাধারণ মেয়ে ভেবে আমি ইগনোর করে গিয়েছিলাম। তবে এরপর বহুবার স্বপ্নে দেখেছি। ধীরে ধীরে আকর্ষণ বেড়েছে। যখন জানলে অন্য কারো প্রেমিকা তখন পিছনে কেন সরে গেলি না? এই প্রশ্নের জবাব নেই। উল্টো তখনও আমি যা করেছি তা অন্যায়। অন্যের জিএফকে চিঠি দেওয়াটা নিশ্চয় খারাপ বিষয়। সেটা যাই হোক। কিন্তু মেয়েটা তোকে পছন্দ করে না। না। ও আমাকে অনেকটা ভালোবাসে। এত কনফিডেন্স। প্রচুর ছোট আম্মু। সিকান্দারের খাওয়া শেষ হয়ে গেলে সে উঠে দাঁড়ালো। গলা পরিষ্কার করে অরুণাকে বলল। তোমার ভাগ্নেকে ভালোভাবে বুঝিয়ে দিও। আজ যা হয়েছে তা ভীষণ বাজে ঘটনা। নেহাত নিজের ছেলে হিসেবে ভালোবাসি আমি দেখে সব জেদ মেনে নিচ্ছি। সিকান্দার চলে গেলে অনল একদম নিশ্চুপ হয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে তাকিয়ে রইল। হঠাৎ সে বলে উঠল। রামিম বেলিকে ভালোবাসত ছোট আম্মু। অনেক বেশি ভালোবাসা ছিল তাদের মধ্যে। এটা আমার জীবনের এমন এক সত্য যেটাকে আমি ঘৃণা করি। এত ভালোবাসার পরেও তটিনীকে কেন বিয়ে করেছিল? কিছু বিষয় রহস্য থাকা জরুরি। আমি জানি অনল তুই অনেকটা কষ্টে রয়েছিস। কিন্তু আমার এই ছেলেটা যে পাহাড়ের মতন দৃঢ় ও শক্তিশালী এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নেই কিন্তু। ছোট বয়স থেকে শক্ত থেকে নিজের বাবা মায়ের সম্পর্কটা টিকিয়ে রেখেছিস। তাই যদি কখনো মনে হয় বেলিকে ছাড়া থাকতে পারবি তাহলে পিছনে চলে আসিস। আমি এমন জায়গায় চলে এসেছি যেখানে ওই মেয়েটাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা আমার দ্বারা সম্ভব নয়। আমি ভীষণ ভালোবাসি ললিতাকে। অনল ঘুরে অরুণার কোলে ভালোভাবে মাথা রাখল। এখন সে ঘুমাবে। যেখানে স্বপ্নতে সে বেলিকে দেখবে। ইদানিং বেলি এক অদ্ভুত রোগে ভুগছে। সে সব জায়গায় অনলের সুগন্ধ পাচ্ছে। পুরুষটি বিশেষ এক ধরনের কোলন ব্যবহার করে। যার সুগন্ধ ইউনিক। ভেতরে আস্বাদন করলে বেশ শান্তি অনুভূতি হয়। কিন্তু এখন সেটা সব জায়গায় পায় মেয়েটি। ঘুমানোর আগে, ঘুমের সময় স্বপ্নের মধ্যে। কলেজে গেলে ক্লাসরুমে। সবথেকে অদ্ভুত বিষয় মায়ের হাতের রান্না করা বিরিয়ানির মধ্যেও সে অনলের গায়ের সুগন্ধ পাচ্ছে। এ কেমন অসহ্য অনুভূতি হচ্ছে তার। এজন্য বেলি সিদ্ধান্ত নিয়েছে যে আজ সে শাহবাগে ফুলের দোকানগুলোতে যাবে। সেখান থেকে রং বেরঙের ফুল কিনবে। সবগুলোর সুগন্ধতে নিশ্চিত আর অনলোকে পাবে না। অনেকদিন পর সুন্দর করে সাজল বেলি আজ। এই সিদ্ধান্ত নেওয়ার পর দেরি করেনি। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে রিকশায় করে চলল গন্তব্যের উদ্দেশ্যে।
সিগন্যাল আটকে পড়ার পর বেলির মধ্যে যতটা উচ্ছ্বাস কাজ করছিল তা অনেকটা কমে এলো। ইদানিং সে একা থাকতে চায় না, বরং জীবনের এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে চায়, সুস্থ সুন্দরভাবে বাঁচতে চায়। হঠাৎ পাশ ফিরে তাকিয়ে সেই ভূত দেখার মতন চমকে উঠল। অনল বাইক নিয়ে তার রিকশার পাশেই দাঁড়িয়ে আছে। কি যে সুন্দর লাগছে পুরুষটাকে! বেলিকে কি সে খেয়াল করেছে? নিজেকে সংযত করে সে রিকশাতে বসে রইল। সিগন্যাল ছেড়ে দিলে মুহূর্তে অনল বাইক নিয়ে ছুটে গেল। বেলির হঠাৎই খেয়াল হলো। রিকশাওয়ালাকে বলল, মামা দ্রুত রিকশা চালিয়ে ওই বাইকটার পিছু নেন। চালক পিছন ফিরে তাকালো। বিদ্রূপ কণ্ঠে বলল, আপনি আপা রিকশায় বইসা আছেন, হেলিকপ্টারে না, মোটরসাইকেলের সাথে আমি পারুম না। নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জা পেল বেলি। সত্যি তো ছেলেটা যে স্পিডে বাইক চালিয়ে গেল তাতে ধরা মুশকিল। অগত্যা রিকশাতে বসে রইল। গন্তব্যতে পৌঁছাতে এখনো 20 মিনিট সময় লাগবে। কিন্তু ক্ষণবাদে পুনরায় বাইকটা দেখতে পেল সে। কিন্তু এবার ভিন্নভাবে। রাস্তার এক ধারে কালো রঙের বাইকটা পড়ে আছে। অপর পাশে রৌদ্রের বন্যা বয়ে গেছে যেন। বেলি দ্রুত রিকশা থামাতে বলল। সেখানে উপস্থিত জনগণকে পুলিশ সাইডে সরে যেতে বলছে। বেলি দ্রুত তাদের জিজ্ঞেস করল, কি হয়েছে? বাইক অ্যাক্সিডেন্ট করছে, চালক একেবারে শেষ, অর্ধেক খুব লিউড়ে গেছে। বেলির হঠাৎ মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। অনল, এই বাইকে তো একটু আগে অনল ছিল, সে কি শেষ হয়ে গেল মুহূর্তে? কাঁপতে কাঁপতে সে রাস্তায় বসে পড়ল। চিৎকার দিয়ে কাঁদছে সে। সেখানকার মানুষেরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। বেলির মন তবুও মানছে না। হঠাৎ পরিচিত এক সুগন্ধ নাকে এসে ঠেকল তার। এক জোড়া শক্ত হাত তার কাঁধ চেপে ধরল। কি হয়েছে ললিতা? তুমি কাঁদছো কেন? আশ্চর্য, তোমার হয়েছে কি? অনল। বেলি অবাক হয়ে অনলকে দেখছে। পুরুষটা ভুরু জোড়া কুঁচকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হঠাৎ বেলি জড়িয়ে ধরল তাকে, শক্ত করে। যতটা বল প্রয়োগে তাদের মধ্যে কোনো সমীরণও প্রবেশ করতে পারে না। বিভ্রান্ত হয়ে মেয়েটা কয়েকটি চুমো খেল অনলকে। আমি ভেবেছিলাম আপনাকেও হারিয়ে ফেলেছি। কত অসহ্য যন্ত্রণা সেই অনুভূতি। সামনে থাকা কালো রঙের বাইক দেখে সব পরিষ্কার হলো অনলের নিকট। সে অবাক হয়ে গেল বেলির কান্নাকাটি স্মরণ করে। এই মেয়ে এখনো কিভাবে অস্বীকার করে যে সে অনল কাশ্যপকে ভালোবাসে না। অনলের হৃদয়টা আনন্দে ভরে গেল। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাই ললিতা, আমি ঠিক আছি তো, শান্ত হও। তুমি এত বোকা সঙ্গে গর্দভ কেন বলো তো? আপনার কি মনে হয় আমি গাধা? আমার কপালে বড় বড় করে কি লেখা আছে তা আমার ভাবতে হবে না ললিতা। তুমি সেটাই, আই মিন সিরিয়াসলি। পৃথিবীতে আমার বাইকের মতন দেখতে অহরহ রয়েছে, সেটার জন্য এমন কান্নাকাটি করতে হয়? বেলি লজ্জা পেল। গালের মেদুর তত্ত্বটাতে গোলাপি আভা ফুটে উঠল। গায়ের রং ঈষৎ অনুজ্জ্বল হওয়ায় এ সময় দেখতে অনেকটা রক্তিম অর্ধচন্দ্রের মতন দেখায়। অনল ভেতর থেকে শিহরিত হয়। বারংবার ঢোক গিলে। এই মেয়েটার মধ্যে কোন ধরনের নেশা পায় সে? অজান্তে বেলির হাত ধরল। নাকের কাছটায় টেনে লম্বা শ্বাস নিল। বেলি উসখুস করে বলল, পাগল হলেন নাকি? ছাড়ুন আমাকে। তোমার শরীর থেকে সত্যি কিন্তু বেলির সুবাস আসে। বলতে হয় মিস্টার তোফাজ্জল ঠিক নাম রেখেছিল তোমার। আমার নাম বাবা নয় আপু রেখেছিল। যাই হোক, আপনি কথা ঘুরিয়ে দিচ্ছেন। হাতটা নিজের কাছে টেনে নিল বেলি। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাকে একটু আগেই রাস্তাতে খেয়াল করেছিলাম। সেইম পথে সেইম বাইক, 10 মিনিটের ব্যবধানে দেখলে যে কোনো সুস্থ মানুষের মাথায় এটা আসবে। স্বাভাবিক। আমাকে তুমি ঘৃণা করো, তবে কাঁদলে কেন? বেঞ্চের এপাশে বসে থাকা অনল উত্তরের আশায় এক দৃষ্টিতে নিজের ললিতাকে দেখছে। মেয়েটার চোখে মুখে প্রহেলিকার ছাপ স্পষ্টত। জবাবটা কি সে জানাতে চায় না, নাকি তার জানা নেই? অনল, ইয়েস। বেলি সরাসরি অনলের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে শূন্য ভাব। অনল বেলির দিকে তাকিয়েছিল, যেন সে বেলির চোখের ভেতর থেকে উত্তর খুঁজছে। কিন্তু সেই শূন্য দৃষ্টিতে কিছুই নেই, শুধু একটি অদ্ভুত নিস্তব্ধতা। বেলির নির্লিপ্ততা অনলকে আরো দ্বিধাগ্রস্ত করে তোলে। কিছু একটা বলতে চায় মেয়েটা। পুরুষটি আরো সন্নিকটে চলে এলো। তুমি কাঁদলে কেন? অনলের কণ্ঠের ভেতর থেকে পুনরায় প্রশ্নটা এলো। আমি জানি না কি হয়েছিল।
শুধু খেয়াল হলো আরো একটা ক ব রে প্রভার বইতে হবে। সেটা কি অসহ্য যন্ত্রণা? তুমি কি অজান্তে আমাকে রামিমের সাথে তুলনা করলে? আমি সজ্ঞানেই করেছি। মানুষের মন অদ্ভুত গড়নের। আপনার সাথে পরিচয়ের পর থেকে আমি না চাইতেও জুড়ে গিয়েছি। কাল আপু বলছিল আমার চোখ দেখে বোঝা যায় যে আমি আপনাকে ভালোবাসি। জবাবে তুমি কি বললে? দেইনি জবাব। আমাকে একটা কথা বলেন অনল। আপনি কি কোনো খারাপ কাজ করেন? কেন বলো তো? একজন পুলিশ অফিসার বেশ অনেক দিন পূর্বে আমার সাথে যোগাযোগ করেছিল। সে বলেছে আপনি ভালো নয়। তুমি বিশ্বাস করে নিলে? না। আর যদি সেসব সত্য হয়? সম্ভাবনা কম। হতেও পারে সে যা যা বলেছে সত্য। যদিও আমি জানি না কি কথা ছিল সেখানে। কিন্তু তা সত্য হয় তাহলে আমাকে ঘৃণা করবে। আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে ললিতা। বেলি ধীরে ধীরে বলল, ঘৃণা? আমি আপনাকে ঘৃণা করি না, অনল। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। আপনি তা বোঝেন তো? যে মেয়েকে বাবা তাকে পছন্দ করে না। প্রথম ভালোবাসা তাকে ছেড়ে দিয়েছে। তার জীবনে আসলে সীমা থাকা উচিত কষ্টের। তার গলার সুর নরম, কিন্তু শব্দের ধার যেন ধারালো ছুরির মতো। পুনরায় বলল, সত্য হলো রামিমের কাজ আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। আচ্ছা, ওয়াদা যখন ভাঙার জন্য দেওয়ার হয় তাহলে মানুষ দেয় কেন? অনল কিছু বলতে চেয়েও আটকে গেল। একটা ভারী নিস্তব্ধতা আবার ঘিরে ধরল তাদের। সে নিঃশব্দে বেলির কথাগুলো শুনছিল। তার ভেতরে থাকা প্রেমিক পুরুষটি নিজের কাছে নিজে প্রশ্ন করল, এত অভিমান বেলির কণ্ঠে। তবে আজ মেয়েটি নিজের মনের কষ্টগুলো এত সহজে বলে দিতে পারছে কারণ তার কাছে লুকানোর কিছু নেই আর। আচ্ছা, সে কি কখনো তার সত্যিটা বলবে? মাটিতে জুতো দ্বারা কয়েকটি রেখা এঁকে অনল বলল, ওয়াদা ভাঙার জন্য মানুষ দেয় না। আমরা হয়তো ভাঙতে চাই না। কিন্তু পরিস্থিতি, চরিত্র, অনেক কিছুই বদলে যায় ঘটনার ফলে। আমি হয়তো জানি কিভাবে রামিম তোমাকে আঘাত করেছে। কিন্তু আমি জানি আমি চাই না তোমাকে এমন কষ্ট আর দিতে। বেলি ঈষৎ হেসে বলল, আমি আপনাকে বিশ্বাস করতে চাই। কিন্তু আপনার আশেপাশে একটা অদ্ভুত অন্ধকার আছে। সেটাই আমার ভয়। অনল একটু হেসে বলল, অন্ধকার? কিন্তু আমি তো আগুন। আগুনের আশেপাশে অন্ধকারের ঠাঁই নেই। আমাকে বিশ্বাস করো বেলি। আমি তোমাকে হারাতে দিব না। তবে যে পুলিশ অফিসার তোমাকে উদ্ভট নিউজ দিয়েছে তার খোঁজ নেওয়া আবশ্যক। কিছু একটা ঝামেলা চলছে। অনলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এমনটা কিছু কেন বেলির কাছেই এসে বলল? বিস্তারিত সে মেয়েটাকে জিজ্ঞেস করতে চাচ্ছে না। কিছু রহস্য নিজ থেকে সমাধান করা দরকার। কোথায় যাচ্ছিলে? এমন সেজেগুজে আছো? নিজেকে নিয়ে ডেটে এসেছি। মাঝখানে এক শয়তান এসে সব নষ্ট করে দিল। এর ক্ষতিপূরণ দিতে পারি আমি। কিভাবে? আমার সাথে বাইকে ঘুরবে? বেলি কিছু ভাবল। এক মন বলছে না যেতে। কিন্তু পুরুষটি এমন এক আগুন যা চিন্তা শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। সে ফিসফিস করে বলল, আমি আপনার সাথে গেলে সেটা কাউকে বলতে পারবেন না। ওয়াদা করেন? আমি এমনিও কাউকে বলার ক্ষেত্রে মতো দিব না। প্রেম লুকিয়ে করা ভালো। আমি আপনার সাথে প্রেম করছি না। আইনো আমার বাইরনের কবিতা। অনল তর্জনী দ্বারা বেলির নাকে স্পর্শ করল। তারা উঠে বাইকের কাছটা এলো। হঠাৎ মেয়েটা শুধালো, আমার জন্য এত অপমান সহ্য করলেন সেদিন। তাহলে আজ এত ভালো বিহেভ কেন করছেন? প্রশ্নটার জবাব সহজ। আমার হবু বউ তুমি। তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? বড্ড দিবা স্বপ্ন দেখেন। আপনার স্বপ্নই তো তুমি। এখন এসে বসো। বাইকের পিছনটাতে এসে বসল বেলি। অনল চালু করতেই তারা পিছলা রাস্তায় নেমে এলো। এখন দিনের শেষ সময়। ঈষৎ ঠান্ডা পরিবেশ। বেলির বহুদিন পর নিজেকে স্বাধীন মনে হচ্ছে। সে অনলের সাথে কেন এলো? এই প্রশ্নে বিভোর থাকতে চায় না। বরং জীবনের সব অন্ধকার কাটিয়ে একটা সুন্দর সময় চাচ্ছে। হঠাৎই মনে হলো তার। ধীরে ধীরে ব্যাড বয়ের পিঠে মাথা রাখল ললিতা। এ সময় অনন্ত কাল চলুক। কখনো না শেষ হোক। ললিতা বসে একা, চোখে বিষাদের অনল্পু রে যায় দূরে, বিরহের সর্বনাশে। দুটো লাইন পড়ে কি মনে হলো তোমার বেলি? প্রচণ্ড বিরহেনি, শেষ হয়ে যাওয়া অনল নামক প্রেমিকের দুর্দশার কথা, তাই না? বোধহয় তাই। এর সাথে একটা প্রশ্ন ছিল যে আমি তাকে, তার ললিতাকে দিব কিনা।
সেদিন সকালে আমার কাছে যখন একটা চিঠি এলো তখন আমি অবাক হয়েছিলাম। আটামাখা হাতে মা চিঠি এনে দিয়ে বলল, রামিম তোকে একজন এটা দিয়ে গেল। বলেছে পড়ে জবাব জানাতে। তা নয় সে শ্বাস আটকে দম হারাবে। আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম এ কথা শুনে। চিঠি খোলার পর খাম থেকে সাদা একটি কাগজ ব্যতীত আর কিছু বের হয়নি। এই দুটো লাইন সেখানে লেখা ছিল, অনল নামক মানুষটাকে আমি চিনি। সেই ছোটবেলাতে আমরা একসাথে স্কুলে পড়তাম। পরবর্তীতে আমার স্কুল বদলে দেয় বাবা। দেখতে সুন্দর ছেলেদের হয়তো এক ধরনের অহমিকাবোধ থাকে। অনল এর ব্যতিক্রম নয়। এত বছর পর যখন তোমার সুবাদে আবার দেখলাম আমি চিনতে পারিনি। কিন্তু অনল ঠিকই চিনেছে। স্মৃতিশক্তি প্রচণ্ড মজবুত কিনা তার। তোমার মনে আছে তুমি ড্রয়িং ক্লাস করতে যেতে বেইলি রোডের ওদিকে। অনল তোমাকে সেখানেই দেখেছিল। এরপর কিভাবে প্রেমে পড়েছে ছেলেটা আমাকে বলেনি। কিন্তু তোমাকে চিঠি দেওয়া তোমার বন্ধুদের হুক মৌকি বাপি তো নো সব কানে আসতো। তোমাকে তো বলেছিলাম এই ব্যাপারে। আমি সব জেনেও কিছু বলিনি। কারণ আমার রজনীগন্ধার মনে শুধু আমার বসবাস ছিল। তো সেখানে কোথাকার কোন অনলোকে আমি পাত্তা দিব কেন? তাছাড়া অনেক বেশি বাজে কথা শুনেছি ওর ব্যাপারে। সেসবও আশঙ্কাজনক। আমি শুধু তখন আমাদের নিয়ে ভাবতে চাচ্ছিলাম। কিন্তু নিয়তি দেখো, আমাকে শেষ করে দিচ্ছে রোগটা। আমি ভেবেছিলাম যতদিন বাঁচি একা বাঁচব। স্বল্প এই জীবনে কাউকে জোরানোর মতন বোকামো করার মানে হয় না। আমি শুধু তোমার আশেপাশে থাকতে চাচ্ছিলাম বেলি। কিন্তু চিঠিটা পাওয়ার পর আমার মনে পরিবর্তন হলো। রোগাক্রান্ত শরীর নিয়ে ছুটে গেলাম সিকান্দার আঙ্কেলের নিকট। আমার শুধু একটা কথা জানার ছিল যে অনল সত্যিই খারাপ ছেলে কিনা। কারণ আমি যাওয়ার পর তোমার জীবনটা পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে যাবে। সে সময় শক্ত খুঁটি দরকার। সিকান্দার আঙ্কেল আমাকে আশ্বাস দিল তার ছেলে খারাপ নয়। তবে পাগল। মানে বদ্ধ নয়, বরং এটা বলা যায় দুনিয়ার সব পাগলামি তার মধ্যে আছে। আমি এটা বলছি না যে তুমি অনলোকেই ভালোবাসো। তোমার মনের ইচ্ছে অনুযায়ী সব কাজ করবে। আমার অসুস্থ হওয়ার পূর্ব থেকে অনল তোমাকে চাচ্ছে। কিন্তু এখন সে আমার কাছ থেকে শুধু এতটুকু আশা করছে যে জীবিত অবস্থাতে আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করি। তটিনীকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু মেয়েটা আমাকে আগে থেকে ভালোবাসতো। বন্ধুত্বের আড়ালে কখনো বলেনি। সে এমনভাবে আমার মায়ের সঙ্গে মিলে বিয়ের কথা বলল যে আমি না করতে পারিনি। তোমার থেকে দূরে থাকার সঠিক কারণটাও পেয়ে গেলাম। আমি এই যে তোমাকে এসব ডায়েরিতে লিখে যাচ্ছি তা কখনো অনল তোমাকে দেখাবে না বলেছে। কারণ সে নিজে তোমাকে অর্জন করতে চাচ্ছে। প্রেম কি অদ্ভুত জিনিস তাই না রজনীগন্ধা? আমি যাকে চাইলাম তাকে পেলাম না, বরং যে আমাকে কামনা করলো সে ঠিক পেয়ে গেল। তোমাকে রোজ মনমরা থাকতে দেখি। বিশ্বাস করো একটুও ভালো লাগে না। কিন্তু মায়া বাড়িয়ে কি লাভ বলো? একটা গোপন কথা বলি। তটিনীকে স্ত্রীরূপে মেনে নিতে কষ্ট হয় মাঝে, যখন কিছুটা সুস্থ হলাম তখন আমাদের মধ্যে সম্পর্ক এগিয়েছে। আমার একটুও ভালো লাগেনি বেলি। এরপর আর কোনো লেখা নেই। বেলি কয়েকবার পৃষ্ঠা উল্টে দেখল। কিন্তু কিছু নেই। অশ্রুসজল চোখে অরুণার পানে তাকালো। এটা রামিমের দেওয়া শেষ চিঠি নয়, বরং ওর ডায়ারিতে লেখা ক্ষুদ্র অংশ। অনল তোমাকে ভুল বলেছিল যে চিঠি। সত্য বলতে ও কখনো তোমাকে এসব দেখাতো না। তাহলে আপনি কেন দেখালেন? উল্টো বেলির মনের কষ্টটা বাড়িয়ে দিলেন। প্রচণ্ড আক্ষেপ নিয়ে কথাগুলো বলল রেবেকা। বেলির হাতখানা সে ধরে রেখেছে। সে একটু আগে অরুণাকে দেখে ভেবেছিল অনলের মা। কিন্তু কয়দিন পূর্বের ঘটনার জন্য অনেক কিছু শুনিয়েও দিতে চেয়েছিল। পরে যখন শুনল সে অরুণা, তখন নিজেকে সংযত করল। আমি এটা দেখিয়েছি কারণ রামিম নয়, বরং অনল। তুমি ওর জন্য একটা অবসেশন মেয়ে। একটা বিষয় মস্তিষ্ক দ্বারা ভেবে দেখো। ও কতটা অসহায় বোধ করছে যে একজন প্রেমিকের নিকট তার প্রেমিকা চেয়ে বারবার আর্জি জানিয়েছিল। তোমাকে ও হারাতে চায় না কোনোভাবে। বেলি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করল। হাতের চিঠিটা ফিরিয়ে দিয়ে বলল, রামিম আমাকে ভালোবাসতো একথা কেন যেন আজ এই মুহূর্ত থেকে বিশ্বাস হচ্ছে না। ও নিজেও বলেছিল তটিনী তাকে জোর করাই বিয়ে করেছে। এমন বেহুদা লজিক এই পৃথিবীতে আর একটাও থাকতে পারে মা? রেবেকা খেয়াল করল বেলির চোখে মুখে প্রচণ্ড আক্রোশ দেখা দিচ্ছে। হয়তো এত বছরের দুঃখ মিলে একটা ক্ষোভের জন্ম দিল মনে।
অরুণা তার কথার মধ্যে বলল, আমি এখানে অনলের জন্য এসেছিলাম। সত্য বলতে এই জীবনে তোমার মনের সঙ্গে ওর যুদ্ধটা প্রবল। সেখান থেকে রামিমকে সরিয়ে নিজের অবস্থান গড়া সহজ নয়। আমার ছেলের মতন নয়, বরং ছেলেই হচ্ছে অনল। করুণা আর অরুণার মধ্যে তফাৎ আদৌ কিছু নেই। সেক্ষেত্রে সন্তানদের মধ্যেও নেই। অনল তোমাকে ভালোবাসে, এটা সত্যি অনেক বড় বিষয়। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আসছি। অরুণা উঠে দাঁড়ালো। বেলি হঠাৎ তার হাতখানা ধরে ফেলল। মেয়েটার মুখে এখনো দুঃখের ছাপ। অরুণার হঠাৎ অনেক মায়া হলো। সে থুতনিটা ধরে বলল, কিছু বলবে? আমি এসব লেখা পড়েছি, তা আপনি অনলকে কখনো জানাবেন না। কেন? তুমি কি নিজের মধ্যে পরিবর্তন করতে চাচ্ছ? হ্যাঁ। অনল যেন না ভাবে কখনো এই চিঠি দ্বারা আমার মনে পরিবর্তন এসেছে। আমি তা চাই না। বেশ, বলবো না। আমার একটা পরামর্শ থাকবে, যা একজন মানুষ হিসেবে অন্য মানুষকে বলতে চাই। আমি এমন অনেককে দেখি যে একজন মানুষের সাথে বিচ্ছেদের পর এতটা আত্মহারা হয়ে ওঠে যে অন্য সবকিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। তুমি তাদের মতো হইও না। অন্যকে ভালোবাসতেই হবে এমন না, বরং নিজেকে ভালোবাসো। নারীর জীবন কোনো খেলনা নয়। অরুণা মৃদু হেসে বেলির মাথায় স্নেহফুল চুমো খেল। মানুষটার ব্যক্তিত্ব দারুণ মনে হলো রেবেকার। অনলের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। অবশ্যই এটা স্বপ্নই হবে। তা নয়, তার ললিতা কেন এত সকাল সকাল তার রুমে আসবে? স্বপ্নে ছাড়া আপাতত তা সম্ভব না। সেই ঘুমন্ত চোখটা পুনরায় বন্ধ করল। অনল, উঠেন, আর কত ঘুমাবেন? চট করে উঠে বসল অনল। তার একটি অভ্যেস আছে উদাম হয়ে ঘুমানোর। তবে ললিতার সামনে লাজ কম যেন তার। সেই ঘুম ঘুম কণ্ঠে বলল, কি চাই? এত রুড ভাবে বলছেন কেন? তবে যখন জিজ্ঞেস করছেন তাহলে বলে দেই। 1,00,000 টাকা লাগবে। অনল খুব কষ্টে নিজের মেজাজ ঠান্ডা রাখল। সারারাত প্রায় জেগেছিল। সকাল সকাল একটু ঘুমিয়েছিল, তাও কিনা মেয়েটা এভাবে নষ্ট করল। শুধু তুমি সুন্দর দেখে আজ বেঁচে গেলে ললিতা। তা নয়, সকাল সকাল এমন রসিকতার ফল ভালো হতো না। বেলি বিরক্ত হলো। এমনিতেও তার বাবা আর ভাইয়ের থেকে লুকিয়ে এসেছে। যদি রাহিমা না সাহায্য করত তাহলে এই অবধি আসাও সম্ভব ছিল না। আর মানুষটা কিনা তাকে বিশ্বাস করছে না। এক ধাপ এগিয়ে এসে সে বলল, দেখুন, আমার সত্যি টাকা লাগবে। কোন কারণে শুনি? বেলি নিশ্চুপ রইল। তার চোখে বিষণ্ণতা। যেন কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে। অনল আগ্রহভরে অপেক্ষা করছে জবাবটার জন্য। আমার কাছে এখন 1 টাকাও নেই। আমি রামিমের ছেলেকে দেখতে যাব। ওর জন্য অনেক অনেক দামি কিছু কিনব। তাই টাকা চাচ্ছি। আব্বু দিবে এত টাকা সেটা তো স্বপ্নেও ভাবা যাবে না। আর ভাইকে জানাতে চাচ্ছি না। লাস্ট অপশন আপনি। বেলি গড়গড় করে সব কথা বলে ফেলল। লম্বা একটি শ্বাস নিয়ে নিজেকে সহজ করার বৃথা চেষ্টা করল। পাশের জানালা থেকে সকালের হালকা বাতাস আসছে। এতে মেয়েটির কপালের চুলগুলো উড়ছে। অনল অল্প ভেজানো দরজার পানে তাকালো। তুমি আপাতত ধীরে কথা বলো। আমি ফ্রেশ হয়ে আসছি। এভাবে সরাসরি আমার রুমে আসা ঠিক হয়নি। কল করতে পারতে। দুঃখিত। বিছানা থেকে টি শার্টটি তুলে সেটা গায়ে জড়িয়ে নিল অনল। পুরোপুরি ওঠার আগে এলোমেলো বিছানাটি গুছিয়ে নিল। বেলি খেয়াল করল পুরুষটির কাজ অনেক পরিপাটি। সচরাচর ছেলে মানুষেরা এমন হয় না। অনল অবশ্য এখন আর তাকে খেয়াল করছে না। তার মাথায় হঠাৎ বেলির এমন ইচ্ছা শুনে নানান প্রশ্ন ঘুরছে। ওয়াশরুমে যাওয়ার আগে সে দরজাটি বন্ধ করে গেল। আপাতত ক্ষেত্রে তারা অবিবাহিত। স্বীয় ললিতার সম্মানে সে এতটুকু আঁচ লাগতে দিবে না। ললিতা দরজা খুলবে না এবং জানালার কাছে যাবে না। ঠিক আছে। ওয়েট, আসছি। বেলি ঘুরে ফিরে ঘরটা দেখছে। পুরো কক্ষটাতে অনলের ব্যক্তিত্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। শেলফের কাছে এসে থেমে গেল সে। এখানে কিছু পুরানো ছবি রাখা ছিল। একটি ছোট ফ্রেমে খুব কাছে থেকে তাকিয়ে দেখা গেল অনলের একটি শিশু বয়সের ছবি। ছবিতে সে হাসছে। একটি শিশুর মধ্যে থাকা সমস্ত মায়া তার মধ্যে আছে। এতটা নিরীহ লাগছে পুরুষটিকে। তার দৃষ্টিতে কিছু অজানা গল্প আছে। বেলি কিছুটা অবাক হয়ে ছবিটি ধরে ভাবল, এত সহজ সরল ছিল মানুষটা, এখন কত শক্ত। এ সময় অনল ফিরে এলো ওয়াশরুম থেকে। বেলি একটু সতর্ক হয়ে হাতটা তুলে ছবিটা ফেরত রেখে দ্রুত পেছনে সরে দাঁড়ালো।
ফ্রেশ হওয়ার পর সিক্ত চেহারার সুন্দর পুরুষটি যেন এক জীবন্ত মূর্তি, যার ত্বক হালকা ভেজা, প্রাকৃতিক দীপ্তিতে চকচক করছে। তার কুচকুচে কালো চুলগুলো বাতাসে ভেসে দুলছে, কিছুটা এলোমেলো, কিন্তু তাতে তার ব্যক্তিত্বের জৌলুস আরও বেড়েছে। চোখে গভীরতা স্নিগ্ধ জলাধারের মতো, এবং তার ত্বকের উপর পানি চিকচিক করছে যেন মুক্তদানার মতো। ললিতা, সাবধান, ওখানে আমার একটা বার্থডে ড্রেস পরা ছবি আছে, সেটা দেখলে লজ্জা পাবে। মানে, জন্মক্ষণে মানুষ যা পরে বের হয় সেটা পরা অবস্থাতে ছবি আছে। বেলির মস্তিষ্ক স্বল্প সময় নিল পুরো বিষয়টা বুঝতে। অনল ইতিমধ্যে তার রুমে থাকা ছোট শেলফ থেকে কফি তৈরির সরঞ্জাম বের করল। আপনি ভারী নির্লজ্জ তো অনল। অনল প্রসঙ্গ বদলে বলল, ব্ল্যাক কফি নাকি মিল্ক কফি? কিছু না। আপনি আমাকে বলেন যে টাকা দিবেন কিনা, সেটা আমি দিতে পারি, কিন্তু তার আগে আমাকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। বলুন। অনল 2 কাপ কফি বানিয়ে নিল। ধূমায়িত পোড়া কফি বিনের সুবাস পুরো ঘরময় ছড়িয়ে গেল। বেলির দিকে এগিয়ে দিলে সে দ্বিধা নিয়ে তা হাতে তুলে নিল। ডিভানের একপাশে বসল অনল। তোমার হঠাৎ কেন মনে হলো যে রামিমের ছেলেকে দেখতে যেতে হবে? এটা অনেকটা সন্দেহজনক সিদ্ধান্ত। কেউ কিছু বলেছে? অরুণার নিষেধাজ্ঞা স্মরণে হলো বেলির। আপাতত সে আড়াল করে বলল, আমি আমার অতীত থেকে বের হতে চাচ্ছি, এজন্য মুখোমুখি ফাইট করব। দারুণ সিদ্ধান্ত, কিন্তু তুমি প্রচুর ফুটবল পরে দেখা যাবে কান্নাকাটি করছো। বেলি দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আর কখনো কাঁদব না রামিমের জন্য। সে নিজের জন্য কাঁদতে পৃথিবীতে তটিনী আর তার সন্তানকে রেখে গিয়েছে। একটা গোপন কথা বলি, আমি বোধহয় শুরু থেকে রামিমের নিকট সাইড চিক ছিলাম। এক্সপ্লেইন। বান্ধবীর প্রতি রামিমের পূর্ব থেকেই অতিরিক্ত টান ছিল। আমার থেকে বেশি তটিনীর সাথে কথা শেয়ার করা, যে কোনো ডেটে সঙ্গে নিয়ে যাওয়া, সব সময় আমার জন্য যা নিত তা বেস্ট ফ্রেন্ডের জন্যও নিত। জানেন, রামিম চলে যাওয়ার আগে আমাকে বলেছিল তটিনী জোর করলো দেখে সে বিয়েটা করেছে। অনল হাসল, যেটার অর্থ তার ললিতা বুঝল না। ললিতা, জানো, পরকীয়া শব্দটা পৃথিবীর সবথেকে ঘৃণিত শব্দ। যেখানে একজনকে ভালোবাসলেও অন্য কারো প্রতি মন পুড়ে। জানি, তবে এই কথা কেন বলছেন? যারা পরকীয়া করে তারা পৃথিবীর সবচেয়ে লেইম এক্সকিউজ দেয়। যেমন ধরো, দুজন মানুষ খুব অল্প বয়সে প্রেমে পড়ল। সেখানের ছেলেটা সামান্য ছোটখাটো কাজ করে সংসার চালায়। তার স্ত্রী এতিম, সবে এসএসসি পাশ করেছে। ছেলেটা ওই স্বল্প টাকায় মেয়েটাকে মাস্টার্স অবধি পড়ালো। তাদের একজন ছেলে সন্তান হয়েছে ইতিমধ্যে। এরপর হুট করে একদিন মেয়েটা 26টা চিঠি লিখে তার নতুন শিক্ষিত প্রেমিকের হাত ধরে পালালো। তুমি বলতে পারবে এখানে কি সাইকোলজি কাজ করেছে মেয়েটার মধ্যে? স্বামীও তো তার প্রেমিক ছিল, তবে যার সাথে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়ে করলো তাকে ছেড়েই কেন চলে গেল? যদি তুমি সেই নারীকে জিজ্ঞেস করো যে কেন এমন করলে, তাহলে দেখবে এমন লেইম আর বাজে এক্সকিউজ দিচ্ছে যার অর্থ নেই। তবুও সেসব শুনে অপর মানুষ ভাঙে, কষ্ট পায়। ওই মহিলার মতন রামিমের এক্সকিউজও ছিল। সত্য বলতে তার দুর্বলতা ছিল তটিনীর প্রতি। জামরি তত্ত্ব আগ অবধি বিশ্বাস না করে মনকে ভুল বুঝিয়েছে। তবে তুমিও কিন্তু রামিমকে ভালোবাসতে না। বেলি চোখ বড় বড় অনলের পানে তাকালো, যেন এখনই সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মেয়েটা রাগলে আরো বাচ্চার মতন দেখা যায়। আমি রাগ করার মতন কিছু বলিনি আমার ললিতা। আপনি এত কিছু দেখার পরেও বলছেন যে আমি রামিমকে ভালোবাসতাম না। না, বরং সত্য হলো তুমি মেনে নিতে পারোনি যে তটিনীকে সে বিয়ে করেছিল। এখানে গভীর একটা ফাঁক আছে। তুমি রামিমের মৃত্যু থেকে তার বিয়ের জন্য বেশি কষ্ট পাও। উদাহরণ, ওর ছেলে বা স্ত্রীর নাম শুনলে পাগলামো করা। অথচ তুমি বছরে কয়বার রোটা দেখতে চাও। এটা তোমার শয়তান মাথা মানতে চাইবে না। তোমাদের যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বিচ্ছেদ হতো তাহলে দেখা যেত এতদিনে তুমি তাকে ভুলে গিয়েছো। বেলি সত্যি খেয়াল করলো রামিমের মৃত্যুকে নিয়ে সে এতটা ভাবেনি। বরং তটিনীর কথাটা তার মাথায় বেশি ঘুরত। কপালে তার রেখার উদয় হলো। তাহলে এত বছর সে মিথ্যা মরীচিকার পিছনে ঘুরে চলেছে। অনল তাকে ভাবনার জগৎ থেকে বের করে আনলো। হঠাৎ সে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসল। হাতটা টেনে নিজের হৃৎপিণ্ডের উপর রেখে বলল,
রামিমকে তুমি চাইলেই ভুলতে পারবে ললিতা। বাদ দাও। জীবন তো একটাই। তোমাকে বাঁচানোর জন্য আমি শুরু থেকে কষ্ট করে যাচ্ছি। অধিকাংশ মেয়ে বা পুরুষ বিচ্ছেদের পর নিজেকে শুধরে নেয়। কিন্তু কিছু থাকে যারা সংশয়ে থেকে পুরো জীবন হয় একেবারে তা নয় তিলে তিলে শেষ করে। তোমার কিছু হলে অনল সর্বহারা হবে। কি দারুণ বাক্য! নিজের দুর্বলতা অকপটে স্বীকার করে নেওয়া। অনলের চোখ পানে সরাসরি তাকিয়ে থাকে বেলি। হঠাৎ সে শুধালো, তাহলে আপনি এত নিশ্চিত কিভাবে যে আমি আপনাকে ভালোবাসি? এই প্রশ্নটা আমি সব সময় করি। জবাব জানতে চাও? জি। আমাকে হারিয়ে দেখো। এরপর দেখবে দুজনের ব্যথা একই। হারাবো কিভাবে? আর কেন? অনলের ঠোঁটে রহস্যময়ী এক হাসি ফুটে উঠল। ললিতা আগ্রহভরে জবাব জানতে চাচ্ছে। কিন্তু কে জানে সামনে কি হয়। আমি তোমাদের বাবাকে ডিভোর্স দিতে চাচ্ছি। সিয়াম পানি পান করছিল। তবে সে পুরোপুরি তা গেলার পূবেই মুখ দিয়ে বের হয়ে গেল। রেবেকা খুব শান্তভাবে কথাগুলো উচ্চারণ করেছে। যেন বিয়ের ৩৫ বছর পর এসে বিচ্ছেদ খুব সাধারণ ব্যাপার। শশী হেসে উঠল উচ্চ সুরে। সে ধরেই নিয়েছে যে তার মা উপহাসে মেতে উঠেছে। তবে বেলিমায়ের দৃঢ় মুখখানা দেখে বিষয়টিকে উপহাস বলতে পারল না। সিয়াম নিজের হাতে ধরা পানির বোতলটা টেবিলে রাখল। চোখগুলো রেবেকার দিকে স্থির। তার ঠোঁট কাঁপছে। যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু শব্দগুলো বের হতে পারছে না। শশী হাসি থামিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। সত্যিই বুঝতে চাইছে এটা মজা কিনা। তবে রেবেকার চোখের গভীরতা তাকে বিভ্রান্ত করল। বেলি ধীরে ধীরে প্রশ্ন করল। তার কণ্ঠস্বরে ভয় এবং অবিশ্বাস মিশেছিল। তুমি কি সিরিয়াস? রেবেকা চেয়ারটায় হেলান দিয়ে বসলেন। তার চোখ দুটোতে কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে অনেক দীর্ঘ ভয়কে সে অতিক্রম করে এই কথাগুলো বলছে। শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ আমি সিরিয়াস। আমি অনেক ভেবেছি তবে আমি আর পারছি না। ভেবেছিলাম শশীর বিয়ে অবধি অপেক্ষা করব। কিন্তু মানুষটা আমার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। এখন যদি আমি মুক্তি না পাই তাহলে বাঁচতে পারবো না। তোফাজ্জল কখনো আমাকে স্ত্রী হিসেবে সম্মান করেনি। সিয়াম আর শশীকে আদর করলেও আমার আরেক সন্তান বেলিকে তুচ্ছ করেছে সব সময়। বেলির বিয়ে ঠিক করেছে সে কোনো এক ব্যবসায়ী ছেলের সাথে। আমি মোটেও এই বিয়ে হতে দিতে পারি না। বেলিকে নিয়ে আলাদা হয়ে যাব আমি। শশী এবার আর হাসল না। সে অসহায়ভাবে মায়ের দিকে তাকিয়ে রইল। বাবা জানেন তার সিদ্ধান্ত কি? না এখনো বলিনি। তোমাদের জানানোটা জরুরি মনে হলো আগে। এরপর তোমার বাবার সাথে কথা বলবো। সিয়াম হাত মুঠো করে বসে আছে। সে এমন এক ভাই ও ছেলে যে কিছু করতে বা বলতেও পারছে না। চোখের সামনে এতগুলো বছর অনেক অনাচার দেখেছে নিজের বাবার। কিন্তু মা এতগুলো বছর পরে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জীবনের শেষ সময়টাতে এসে যদি সংসার ছাড়তে চাও তাহলে থাকবে কিভাবে বাকিটা জীবন? রেবেকা নিঃশ্বাস ফেললেন। মৃদু হেসে বলল, কিছু সিদ্ধান্ত হঠাৎ নেয়া যায় না সিয়াম। এগুলো বছরের পর বছর জমে থাকা আক্ষেপের ফল। আমি অনেক দিন চুপ থেকেছি। অনেক কিছু মেনে নিয়েছি। কিন্তু এবার আর পারলাম না। তাছাড়া শেষ বয়সে এসে কি একটু ভালো থাকা ডিজার্ভ করি না? শশী যেন নিজেকে ধরে রাখতে পারছে না। উত্তেজিত হয়ে বলল, এটা ঠিক না ম। তুমি কেন এমন করতে চাইছো? আমাদের কথা একবারও ভাবলে না। তাছাড়া আমার সামনে বিয়ে। সবাই জানলে বিষয়টা কতটা উপহাসের হবে জানো। তোমার বিয়েতে আমি থাকব। এই বাড়িতে না থাকতে দিলেও থাকব। তোমাদের কথা সব সময় ভেবেছি শশী। কিন্তু কখনো নিজের কথা ভাবিনি। এবার একটু নিজের জন্য বাঁচতে চাই। তাছাড়া বেলিকে বাঁচানো জরুরি। বেলি তোমার একার সন্তান না মা। ছোট মেয়ের জন্য বড় মেয়ের বিয়েটা তুমি নষ্ট করো না দয়া করে। নাকি আমি তোমার নিজের সন্তান না? শশী, চুপ থাকো মা। আমার তোমাকে এখন অসহ্য লাগছে। চেয়ার থেকে উঠে উপরে চলে গেল শশী। পরিবেশে থমথমে নীরবতা নেমে এলো। সিয়াম যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। বেলি রেবেকার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল এই সিদ্ধান্ত বদলানোর নয়। সে মায়ের হাত ধরে বলল, মা, আমি জানি না বাবা বিয়ে নিয়ে তোমাকে কি বলেছে। কিন্তু সে বিয়ে দিতে চাইলেই তো হয়ে যাচ্ছে না। এই সামান্য বিষয় নিয়ে। তোমরা বোঝার চেষ্টা করো বিষয়টা সামান্য নয়। রেবেকা ফুপিয়ে কেঁদে উঠল। বাহু থেকে আঁচল সরিয়ে কালসিটে জায়গাটিকে দেখালো। ক্ষতটা দেখে সিয়াম চমকে বলল,
বাবা এমন করেছে, এটা নতুন নয়। সে এমন জায়গায় আঘাত করেছে যে কখনো তা দেখতে পায়নি কেউ। সব সময় এমন হয়েছে তা নয়। সর্বোচ্চ রাগ উঠলে। তবে বলো তো আমার সম্মান কোথায় এই বাড়িতে? এভাবে হয় না কিছু। আমি খুব ক্লান্ত। বেলির ভীষণ রাগ উঠল তোফাজ্জলের উপর। পরক্ষণে তা পানি হয়ে গেল যখন খেয়াল হলো পুরো বিষয়টির নেপথ্যে কারণ সে। হঠাৎ ভারী গমগমে একটা কণ্ঠ শোনা গেল। বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে তুমি আর তোমার মেয়ে। দরজায় দাঁড়িয়ে আছে তোফাজ্জল। সবাই চমকে উঠল। ভদ্রলোক রাগে কাঁপছে বোধ হয়। কয়েক পা এগিয়ে এসে বেলিকে নির্দেশ করে বলল, এই মেয়েটা কি সত্যি আমার রেবেকা? তা নয় তোমার কেন ভরসা নেই যে ওর জন্য আমি ভালো কিছু করব? বলো এটা কার সন্তান, যার জন্য তুমি আমার ছেলে ও মেয়েকে ছেড়ে যেতে চাও? বাবা, আপনি এই মুহূর্তে ঠিক কি বললেন তা খেয়াল করেছেন? বেলি আমার বোন। তোমার মাকে জিজ্ঞেস করো আসলেও কিনা। আমার তো মনে হয় না। রেবেকা প্রতিবাদ করে উঠল। তোফাজ্জলের সঙ্গে প্রচুর ঝগড়া লেগে গেল তার। কিন্তু এর মাঝে কেউ খেয়াল করল না নিশ্চুপ বেলিকে, যে অবাক হয়ে এখনো নিজের বাবার দিকে তাকিয়ে আছে। নিজ সন্তানকে কেউ এত ঘৃণা করতে পারে? দ্রুত সে নিজের রুমের দিকে এগিয়ে গেল। হাতের কাছে যা পেল তা একটা ব্যাগে ভরে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তর্কে মত্ত থাকা মানুষগুলো তা খেয়ালও করেনি। আপনি কি চান আয়েশা? আমি এখন আপনাকে শেষ করে দেই। অনেক তো খেললেন আমাকে নিয়ে। এবার না হয় সেই ডকুমেন্টসগুলো ফিরিয়ে দেন। তা নয় একটা ভিডিও আপনার পুরো সাম্রাজ্যকে শেষ করে দিতে পারে। পায়ের উপর পা তুলে কথাগুলো বলল অনল। সে আজ ভীষণ খুশি। অবশেষে আয়েশা নামক মানুষটা থেকে রেহাই পেতে চলেছে সে। একটা গোপন ভিডিও তার হাতে লেগেছে, যেখানে আয়েশা তার প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করছে। যদি এটা পাবলিক হয় তাহলে অনেক বড় আইনি ঝামেলাতে পড়বে সে। আয়েশা গর্জন করে বলল, আমি ভেবেছিলাম অবশেষে আপনি আমাকে ভালোবাসার কথা বলতে এসেছেন। এই সুন্দর পরিবেশ, রোমান্টিক ডিনার সব সব আপনাকে ফাঁদে ফেলা ছিল। অনল হাসতে হাসতে বলল। অগ্নিকণার মতো দীপ্ত সেই হাসি। চোখে লেগে আছে এক অদ্ভুত উষ্ণতা যা মুহূর্তে চারপাশকে আলোয় ভরিয়ে তোলে। তার ব্যক্তিত্বের সৌন্দর্য যেন প্রকৃতির নির্মম আগুনের মতো পোড়ায়, ভীষণভাবে দগ্ধ করে দেয় সব। আয়েশার চোখে পানি চলে এলো। সে নাক টেনে বলল, আমি আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারি। তাহলে এটা কোনোভাবে পাবলিক হওয়া থেকে আটকাতে পারবেন না আয়েশা? এখনই নিজের অ্যাসিস্ট্যান্টকে বলুন শেষ পৃষ্ঠাটা দিতে। সেখানে লেখা আছে বিশেষ ওই উপাদানটি। ভুলেও কপি রাখবেন না। অবশ্য রেখে লাভ নেই। শেষটা আমার হাতেই। আয়েশা দীর্ঘশ্বাস ছাড়ল। অ্যাসিস্ট্যান্টকে কল করে ডকুমেন্টসগুলো আনতে বলল। সে এতদিন অনলকে শুধু ঘুরিয়েছে। অবশেষে আজ বাজিমাত করে দিল পুরুষটি। এমন সময় অনলের ফোন বেজে উঠল। তার বোন রাহিমা কল করেছে। অনল রিসিভ করতে না চেয়েও করল। হ্যালো, কি হয়েছে? আমি ব্যস্ত। ভাই, বেলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিয়াম কল করেছিল। খুঁজে পাওয়া কেন যাবে না? কোনো বান্ধবীর বাসায় আছে নিশ্চয়। না, আসলে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সিয়াম আজ আমাকে জানালো। হোয়াট দ্য হেল! আরও আজ জানাচ্ছে। এজন্যই বলি ললিতাকে কেন আমি দেখি না। আমি আসছি। পুলিশকে জানিয়েছে। অনল দ্রুত উঠে গেল। তার ললিতাকে পাওয়া যাচ্ছে না। এর থেকে কষ্টের কিছু আছে। অথচ হারানোর কথা ছিল তার। পিছন থেকে আয়েশা ডেকে বলল, আপনি নিবেন না ডকুমেন্টস? অনল শুনেও শুনল না। সে এখন কোথায় খুঁজবে মেয়েটাকে? অথচ অনল অনুমানও করতে পারছে না তার ললিতা বহু দূরে চলে গিয়েছে। দীর্ঘ এক বিচ্ছেদ কতটা শান্তভাবে এলো অনল কাশফের জীবনে। তোর সেই অন্তহীন আকাশের মতো গভীর পুরুষ অনলের কথা মনে পড়ে বেলি। সে কি তোকে খুঁজে বেড়ায়? মন বলে সে আমাকে সর্বদা খুঁজে বেড়ায়। খুব শীঘ্রই আমার কাছে পৌঁছে যাবে। রাঙামাটির বুক ছিঁড়ে নির্জন পাহাড়ের কোলে একটি পুরনো বাড়ি। টালির ছাদের উপরে শীতল জোছনা ঝরে পড়ছে। যেন আকাশ থেকে ছলছল করে দুধের ধারা নেমে এসেছে। সেই বাড়ির বারান্দায় বসে আছে বেলি। তার শরীর ছুঁয়ে যাচ্ছে নরম চাঁদের আলো। তাকে দূর থেকে দেখলে বোধ হবে স্বর্গের কোনো দেবীর মায়াবী অবয়ব। চারপাশের নৈশব্দ যেন কানে কানে মুগ্ধতার গান গাইছে। দূরের পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢাকা। তবুও সাদা আলোয় তাদের অবয়ব স্পষ্ট।
বেলি চুপ করে বসে আছে। তার চোখে সেই চাঁদের মায়া আর হৃদয়ে যেন সময় থেমে থাকা এক গোপন বেদনার স্পর্শ। রাতের এই নিস্তব্ধতা তাকে নিয়ে যাচ্ছে দূর কোনো স্বপ্নের দেশে, যেখানে পৃথিবীর সমস্ত কলরব থেমে আছে। শুধু আছে জোছনার মায় আচ্ছন্ন এক অনন্ত নীরবতা। পুনরায় বেলির ভেতরে থাকা অনলের ললিতা সুধায়। অনলের থেকে দূরে এসে কি লাভ হলো? বেলি নরম কণ্ঠে জবাব দেয়, আমি তো অনলের থেকে দূরে আসিনি, বরং সবার থেকে পালিয়ে চলে এসেছি। এখানে কতটা শান্তি! সমীরণ এসে বেলির চুলগুলো মৃদু উড়িয়ে নিল। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর সে স্কুলের এক বান্ধবীর বাসায় চলে এসেছে রাঙামাটি। এখানে তাকে কেউ যে খুঁজে পাবে সেটা দুষ্কর। কফির কাপে চুমুক বসালো। জীবনটা সিনেমা নয়, আবার এর থেকেও কম বা কিসে। বেলি কখনো ভাবেনি যে সে বাড়ি থেকে পালিয়ে বেরাবে। বেলি, তুই এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে চলেছি। তোর ছাত্র এসেছে পড়তে। এই সময় ওনা বিয়েতে যাবে বলল। মাহিয়া মুখ টিপে হাসল। তার পাশে বসতে বসতে বলল, জনাবের ভীষণ মুড খারাপ। কারণ যে বিয়েতে যাবে বলে ঠিক করেছিল সেখানকার পাত্রী পালিয়ে গেছে। সে কি? কেন? রিলেশন ছিল, এবং সাথে বিয়েতে রাজি ছিল না, তাই বিয়েটা বাদ। ইস, বেচারা কত আশা করেছিল। আমি কফি শেষ করে যাচ্ছি। মাহিয়া তার কাঁধে হাত রেখে বলল, হাসলে তোকে মন্দ লাগে না? আমাকে একটা কথা বল তো, ঝগড়া সব পরিবারে হয়, কেন তুই বাড়ি ছেড়ে এখানে এসে কষ্ট করে চলেছিস? এটা তো নিজের জীবন নষ্ট করা হলো। যারা জীবনটা দিয়েছে তারা তো চায় না আমাকে। ভুল। আন্টি তোকে অনেক ভালোবাসে, না হলে এত বড় বিষয়ে ডিভোর্স দেওয়ার চিন্তা করতো না। তাছাড়া তোর অনল তো আছে। আমার মা আমাকে ভালোবাসে। বেলির মুখে বিদ্রুপ মাখা হাসি ফুটে উঠল। সে সামনের টেবিল থেকে ফোনটা ওঠালো। আগের ফোনটা সে বিক্রি করে দিয়েছে। কম দামে নতুন এটা কিনেছে। এতে করে কেউ যেন ফোনের মাধ্যমেও খুঁজে না পায়। দ্রুত সোশ্যাল মিডিয়াতে ঢুকল সে। সার্চ লিস্টে সিয়াম ও শশীর আইডি। শশীর আইডিতে ক্লিক করতেই নানান রঙের ছবির দেখা মিলল। মাহিয়া মুখ কালো করে বলল, শশী আপুর বিয়ে ছিল। 10 দিন আগে। খেয়াল করে দেখ, বিয়েটা যেমনভাবে ধুমধামে করতে চেয়েছিল ঠিক তেমনভাবে করেছে। এর উপর সবার মুখে কত চওড়া হাসি। অথচ আমাকে খুঁজে পাওয়া যায় না মাত্র 4 মাস ধরে। পরিবারের সদস্য হারালে এভাবে বিয়ের আনন্দ করা যায়? আমি কেউ না তাদের। কথাগুলো বলার সময় বেলির কণ্ঠ কেঁপে উঠল। স্বীয় বান্ধবীর কষ্টটা সে অনুধাবন করতে পারছে। কাঁধে হাত রেখে বলল, তোর যতদিন মন চায় আমার বাড়িতে থাকবি। এখন চল, তা নয় তোর ছাত্র অজ্ঞান হয়ে যাবে। হুম। বেলি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নিচে নেমে দেখে রুহাব মুখটা গোমরা করে বসে আছে। ছেলেটা মারাত্মক মিষ্টি দেখতে। সবেমাত্র 10 বছর। বেলির কাছে রোজ পড়তে আসে। বেলি হালকা কেশে বলল, তোমার মন খারাপ রুহাব? ম্যাডাম, আমার বিয়ে খাওয়া হলো না। ব্যাপার না, আমি আগামীকাল তোমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে। ইয়েস। কিন্তু আমার ভাই কেঁদেছে জানেন, বউটার জন্য। আম্মু বলে মেয়েটা ভালো না। ভালো মন্দের খবর আমরা কিভাবে জানি বলো? বড়দের সব কথা শুনতে হয় না। হঠাৎ বেলির নজর পাশে থাকা বড় চকলেটের প্যাকেটগুলোর উপর পড়ল। এতগুলো টাকা দিয়ে রুহাবকে চকলেট কিনে দিয়েছে ওর বাবা মা, বিষয়টা হজম হলো না বেলির। কারণ ওরা মধ্যবিত্ত, অহেতুক খরচ করার মানুষ নয়। তবুও বিষয়টি নিয়ে প্রশ্ন করল না। 1 ঘন্টা পড়ার পর রুহাবের মনটা ভালো হয়ে গিয়েছে। বেলি ম্যাডামের কাছে পড়তে যেতে বেশ ভালো লাগে তার। এখন রাত 9টা বাজে। প্রতিবেশী হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হবে না তার। পিছন ফিরে তাকিয়ে দেখল বেলি দরজায় দাঁড়িয়ে আছে। রুহাবকে দেখে মিষ্টি করে হাসল। যেন না পৌঁছানো অবধি মেয়েটির শান্তি নেই। তবে রুহাব এখন বাড়িতে যাবে না। একজনের কাছে যাবে, যে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকবে বলেছিল। বেলির চোখের আড়াল হয়ে মুহূর্তে গাড়ির কাছটায় চলে এলো রুহাব। মোটাসোটা হওয়ায় শ্বাস ভারী হয়ে গেছে। অনল তখন আকাশপানে তাকিয়েছিল। রুহাবের উপস্থিতি টের পেয়ে মৃদু হাসল। যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ। এই ফোন। পকেট থেকে ফোনটা বের করে অনলের হাতে দিল রুহাব। লোক স্ক্রিন খুলতে বেলির নানান ভঙ্গিতে ছবিগুলো ভেসে উঠল। অনল লম্বা শ্বাস ছাড়ল। অবশেষে এই শয়তান মেয়েটাকে সে খুঁজে পেয়েছে। ভাগ্যিস রুহাবের বাবার সঙ্গে তার এক বন্ধুর পরিচয় ছিল।
সেখান থেকে এরকম অচেনা মেয়ের কথা শুনে বুঝেছিল সে বেলি হতে পারে। অনল চাইলে কাল সকালে বিষয়টির নিশ্চয়তা নিতে পারত, কিন্তু এতদিনের বিচ্ছেদের পর সে অপেক্ষা করতে নারাজ। রুহাব অবাক হয়ে অনলকে দেখছে। তার ম্যাডামের ছবির জন্য লোকটা এত চকলেট দিল। রুহাবের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোমাকে আমি অনেকগুলো খেলনা কিনে দিব। ঠিক আছে, ম্যাডামের ছবি দিয়ে কি করবেন? ও তোমার ম্যাডাম হলেও আমার ললিতা না, ওনার নাম তো বেলি। উহু, সে অনলের ললিতা। যাক, তোমাকে দেওয়া চকলেট থেকে কি ম্যাডামকে দিয়েছ? রুহাব লজ্জা পেয়ে মাথা ঋণাত্মক দুলালো। অনল পুনরায় হেসে বলল, ভালো করেছ। শয়তান মেয়েদের চকলেট দিতে হয় না। এখন বাসায় যাও, আমি খেলনা তোমার বাবার কাছে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ আঙ্কেল। রুহাব দৌড়ে বাসার দিকে চলে গেল। অনল নিজের রাগগুলোকে অনেক কষ্টে সম্বরণ করল। গাড়িটা ভালোভাবে লক করে মাহিয়াদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। কলিং বেল বাজাবে কিনা তা নিয়ে অনেকটা দ্বিধাতে ছিল। বেলিকে দেখলে সে কি করবে? একটা প্র দিবে, বকবে, জানে না সেটা অনল। অবশেষে নিজেকে সামলে কলিং বেল চাপল। সে অনেক করে চাচ্ছে বেলি যেন দরজাটা না খুলে, কারণ সে কিছু একটা করে ফেলবে না হয়। কিন্তু এবার ভাগ্য সদয় ছিল না তার। দরজাটা বেলি খুলেছে। অনলকে দেখে সে অনেকটা চমকে উঠল। অবশেষে মানুষটা তাকে খুঁজে বের করেছে। তৎক্ষণাৎ হাত দুই গালে চলে গেল। নিশ্চয় ভাগ্যতে এখন চর আছে। তবে হঠাৎ করে অনল তাকে বাহিরে টেনে মুখোমুখি আনল। কোনো প্রতিক্রিয়া দিবে এর পূর্বে উঁচু করে দেয়ালে ঠেকিয়ে গভীর চুমো খেলো ঠোঁটে। রুক্ষ এক জোড়া ঠোঁটের আঘাতে বেলি দিশেহারা। সে কি প্রতিক্রিয়া দিবে, নাকি এটা স্বপ্ন, এক তিক্ত মধুর স্বপ্ন? ধীরে ধীরে তার মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। বেলির হৃৎপিণ্ড দ্রুত গতি পাচ্ছে। সময়ের সাথে সাথে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির মিশ্রণ তৈরি হচ্ছে। তার চোখ ঝাপসা হয়ে এসে সারা শরীরের মাঝে এক অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সে নিজেকে হারিয়ে যেতে শুরু করছে এখন। যেমন করে মাঝে মধ্যে কোনো দুঃস্বপ্নে বন্দী হয়ে পড়ে সে। কিন্তু তারপর এক মুহূর্তে সে অনুভব করে কিছুটা শান্তি। এক অদ্ভুত শান্তি। যেন সেই ঠোঁটের স্পর্শ তার গভীরতম ক্ষতগুলোকে মুহূর্তের জন্য হলেও ভুলিয়ে দিয়েছে। তার মনে হচ্ছে সে আর কিছুই চায় না, শুধু এই মুহূর্তটি স্থায়ী হোক। অনলকে নিয়ে তার ভিতরে কি এখনো বিভ্রান্তি? হয়তো বা না। তবে তার স্বপ্ন আর বাস্তবতা এখন এক অদ্ভুত মেলবন্ধনে পরিণত হয়েছে তার কাছে। বেলি এখনো অনলের খুব কাছে। এতটা কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস গালের পাশে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। চুমোটা ভেঙে যাওয়ার পরও একটা অনিশ্চিত নৈশব্দ তাদের জড়িয়ে ধরেছে। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল। অনলের চোখ তীব্র, গভীর, ঠিক আগের মতোই। কিন্তু তার মধ্যে এখন এক ধরনের দাবি, এক অনিবার্য দখলদারিত্ব। সে পেছাতে চাইল, কিন্তু অনল তার আঙুল দ্বারা বেলির কপালের পাশে ছোট ছোট চুলগুলো স্পর্শ করল। সে তো আর কোথাও তার ললিতাকে যেতে দিবে না। অনল নরম, শক্তিশালী কণ্ঠস্বরে বলল, তুমি চুপ করে আছো কেন? বেলি কিছু বলল না। ঠোঁটের কোণে এখনো সেই স্পর্শের তাপ লেগে আছে। শরীরের কোথাও একটা ঝড় বয়ে চলেছে। অনল আরেকটু ঝুঁকে এলো। গলা নামিয়ে বলল, আমাকে কিছু বলবে না? বেলির দৃষ্টি নিচে নেমে এলো। তার শরীর জানে, তার মন জানে এই মুহূর্তের অর্থ কি। কিন্তু সে নিজেকে বুঝতে পারছে না। প্রেমিক পুরুষের প্রথম স্পর্শ এত মধুর হয়। অবশেষে সে এক শ্বাসে ফিসফিস করে বলল, আপনি থামাতে পারতেন। তুমি চেয়েছিলে আমি থামি ললিতা। বেলি নিশ্চুপ রইল। তার চোখের ভাষাতে ধরা পড়ে গেল যে সে চায়নি এ মুহূর্ত ভাঙুক, বরং চেয়েছে অনন্তকাল এই চুমো চলুক। অনল তার চিবুক ছুঁয়ে উঠালো। আস্তে করে বলল, তাহলে পালিয়ে যেও না আমার ললিতা। আমি ভীষণ ফুরবল তোমাকে ছাড়া। জানো এই সময়গুলো আমার কেমন গিয়েছে? বেলি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এতটা সময় আবেগে ভেসে গেলেও এখন সে বাস্তবতায় পা রেখেছে। চোখের কোণে একটুখানি জল জমেছিল তার। সেটা আঙুলের ডগা দিয়ে মুছে নিল। অনেকক্ষণ বেলির খবর না পেয়ে দরজায় এসে দাঁড়ালো মাহিয়া। সে অনলের পানে অবাক হয়ে বলল, এটা ক্যা? অনল, যার কথা তোকে বলেছিলাম। মাহিয়ার মুখে চৌড়া হাসি ফুটে উঠল। সে অনলকে উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আমি মাহিয়া, বেলির বান্ধবী। অনল ঈষৎ মাথা নাড়িয়ে বলল,
আমি জানি। ইনফ্যাক্ট আপনাদের সবার ইনফরমেশন আমার কাছে আছে। এই মেয়েটাকে খুঁজতে গিয়ে আমি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছি। মানে লোক লাগিয়েছিলাম। অবশেষে পেলেন। ভেতরে আসুন। বেলি এগিয়ে গেল কিছু না বলে। ক্ষণপূর্বের উত্তেজনা সমীরণে মিলিয়ে গেছে যেন। মাহিয়ার এই বাসাটা তার শ্বশুরের দেওয়া। সে আর স্বামী ব্যতীত কেউ থাকে না। তবুও কেউ বলতে পারবে না যে এই বাড়িতে শুধু দুটো প্রাণ থাকে। অনল গিয়ে সোফাতে বসল। বেলি সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে লাগলে পুরুষটি ধমকের সুরে বলল, এখন যদি উপরে যাও তাহলে মোটেও ভালো হবে না ললিতা। আমি সব শুনতে চাই। সব মানে সব। বেলি সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে গেল। হাতের আঙুলগুলো দিয়ে ওড়নায় মুঠো করে ধরল সে। অনলের কণ্ঠে এমন এক দাবি, এমন এক অনিবার্য অধিকার যার সামনে দাঁড়িয়ে সে বারংবার কেঁপে ওঠে। মাহিয়া তার উদ্দেশ্যে বলল, আচ্ছা বেলি, তুই বসো না। একটু সময় দে না ওনাকে। জীবন তো চালাতে হবে নাকি? অনল এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলির দিকে। মেয়েটি ধীরে ধীরে ফিরে অনলের পাশে বসল। চোখ নামিয়ে রেখেছে। কিন্তু তার মনে হচ্ছে অনলের দৃষ্টি যেন মনের গভীরতম জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছে। তার আত্মাকে শেষ করে দিচ্ছে। কেন এমন করলে? তোমাকে খুঁজতে গিয়ে আমার দিন কেটেছে, রাত কেটেছে। কিন্তু তুমি কি জানতে না যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি? আমার পাগলামি কি কিছু কম ছিল? বেলি ফিসফিস করে বলল, আমি জানি না আমি কি বলবো। অনল একটু ঝুঁকে এলো তার দিকে। হাত বাড়িয়ে বেলির চিবুক ছুঁয়ে বলল, তোমার চোখ বলে দিচ্ছে তুমি বলতে চাও। ভয় পেও না ললিতা, আমি আছি। সব সময় থাকবো। মাহিয়া একটু অস্বস্তি বোধ করল। দুজনের মধ্যে ব্যক্তিগত মেলবন্ধন দেখা যাচ্ছে। এখানে থাকা উচিত না দেখে সে কেসে উঠল। আমি চা নিয়ে আসছি। মাহিয়া চলে গেলে ঘরজুড়ে একটা নীরবতা নেমে এলো। শুধু জন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনল হঠাৎ বলল, আমাকে বলবে না কেন পালিয়ে গিয়েছিলে? আমি ভয় পেয়েছিলাম, অনল। অনলের চোখ টিকে রইল তার মুখে। সে ধীরে ধীরে বলল, আমার থেকে। বেলি চুপ করে থাকল। তারপর ফিসফিস করে বলল, আচ্ছা বাবার মুখে যদি নিজ জন্মপরিচয় নিয়ে শুনতে হয় ঠিক কেমন লাগে বলেন তো? যেদিন বাড়ি ছেড়ে চলে এলাম সেদিন ঝগড়ার মাঝে বাবা একথা মাকে বলে। তাছাড়া আমার জন্য মা বাবাকে ডিভোর্স দিতে চাইল। আমি ভয় পেলাম। ভীষণ ভয়। আমি তো ছিলাম তোমার সাথে। তাহলে কেন এভাবে অচেনা জায়গায় চলে এলে? আর এখানে থাকা কি নিরাপদ? হ্যাঁ নিরাপদ। মাহিয়া আমার বান্ধবী। ও একা থাকে দেখে আগে থেকেই অনেক মেয়ে স্টুডেন্ট ভাড়া থাকতো। তাই আমার থাকা অত বেশি সমস্যা তৈরি করেনি। অনল বেলির হাত ধরে বলল, আমি আসলে এসব কিছু জানতাম। তোমার মা আমাকে সব জানিয়েছেন। কিন্তু তুমি যা করেছে সেটা অনেক বাজে। হ্যাঁ মানছি তোমার বাবা দোষী। কিন্তু একজন ইয়াং মেয়ে হয়ে বাড়ি থেকে এভাবে পালিয়ে আসা কি উচিত হয়েছে? মানুষ জানলে তোমার চরিত্রে দাগ লাগাতো না। আর আমি কিভাবে তা সহ্য করতাম? তোমার অভিভাবকের অভাব নেই দুনিয়াতে সত্য বলতে। তাছাড়া সবথেকে বড় কথা তোমার মা। ওই নারীটার উপর ঠিক কি হয়েছে জানো? দেখেছি। এজন্য আমাকে না খুঁজে আপুর বিয়ে হলো ধুমধামে। এটা তোমার বাবা করেছে। একটা তথ্য দেই, যা হয়তো তোমার ভালো লাগবে না। অনলের মুখ দেখে কিছু একটা অনুমান করতে পারল বেলি। কম্পমান কণ্ঠতে বলল, আম্মু কি সত্যিই আব্বুকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ। উনি এত বছরের সব অপমান, যন্ত্রণা মেনে নিতে পারেনি। তাছাড়া এবার প্রশ্ন তার চরিত্রে এসেছে। বেলি চুপ করে রইল। তার চোখে জল জমেছে। কিন্তু সে কাঁদতে চাইছে না। ঠোঁট শক্ত করে কামড়ে ধরে অনলের চোখের দিকে তাকালো। আম্মু কষ্ট পেয়েছে, তাই না? অনল দীর্ঘশ্বাস ফেলল। পেয়েছে। তবে সে এখন মুক্ত, ললিতা। তোমার মা একজন শক্ত নারী। কিন্তু তুমি, তুমি তো জানো তোমার মা তোমার জন্য সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাহলে তুমি কেন নিজেকে দুর্বল ভাবছো? আমি আর শক্ত হতে চাই না, অনল। আমি আর কিছুই চাই না। আমার এই ভয় কাটছে না। কোনোভাবে না। অনল বুঝতে পারল বেলির মানসিক অবস্থা ভালো না। সে আস্তে করে মেয়েটার মাথায় হাত রাখল। সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে কেঁদে উঠল মেয়েটা। এ যেন আগুনের কাছে এসে প্রেমের মোম গলে যাওয়ার ঘটনা। মেয়েটার কান্না বাড়তে থাকছে সময়ের গতিতে। অনল থামালো না। সে কাঁদতে দিল। আজ কাঁদুক তার ললিতা মন ভরে।
এরপর সে সর্বদা থাকবে তার পাশে সামলানোর জন্য। বেলি দীর্ঘ সময় যাবৎ অনলের পানে তাকিয়ে আছে। সে অবাক হচ্ছে। পৃথিবীতে তাকে কেউ এত ভালোবাসে। সেটা সে যেন বিশ্বাস করতে পারছে না। অনল ধীর পায়ে এগিয়ে এসে বেলির সামনে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত কোমলতা, যেন সে বেলির প্রতিটি ভাবনা বুঝতে পারছে। কাছে এসে তার ললিতার গালে হাত ঠেকিয়ে বলল, এভাবে তাকিয়ে রয়েছে কেন ললিতা? বেলি কিছু বলে না। তার বুকের ভেতর কেমন যেন অজানা এক অনুভূতি কাজ করছে, অবিশ্বাস, বিস্ময়, আর গভীর প্রশান্তি। সে কি সত্যিই এতটা ভালোবাসার যোগ্য? যার জীবন ঠিক নেই তাকে ভালোবাসার জন্য এত সুন্দর পুরুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে। অনল হাত বাড়িয়ে তার কপালের একপাশ থেকে উড়ে আসা চুল সরিয়ে দেয়। বেলি মৃদু সুরে বলে, আমি যদি সারা জীবন এভাবেই আপনার দিকে তাকিয়ে থাকি অনল। অনল হালকা হেসে বেলির গাল ছুঁয়ে বলল, আমি তাতেই খুশি থাকবো ললিতা। যদি তুমি শুধু আমার দিকেই তাকিয়ে থাকো তবে আমি কোনো কিছু চাইব না। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। অনলের তারা শুনেও বেলি থমকায়। ক্ষণবাদে সূর্য পূর্ণভাবে আলো ছড়ানো শুরু করবে। এখন বের না হলে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। বেলি এসে মাহিয়ার পাশে দাঁড়ালো। তাকে জড়িয়ে ধরে বলল, তোর বাচ্চা হলে আমি আবার আসব। ঠিক আছে, অবশ্যই আসবি। বরং এবার তোর বাড়িতেই আমি যাব। বেলি বিরস মুখে বলল, কিন্তু আমার তো কোনো বাড়ি নেই। তাহলে কি করব? মাহিয়া হেসে অনলের দিকে ইশারায় বলল, কে বলে তোর বাড়ি নেই? অবশ্যই আছে। দেখ, তোর ব্যাড বয় তোর জন্য অপেক্ষা করে চলেছে। আর দেরি করিস না। জীবন গুছিয়ে নে। রামিমের জন্য সবটা তো শেষ হয়ে গেছিল। দেখি, তোর এই গা ছাড়া ভাবটা আমার মনে হয় অনল শুনবে না। যা, এখন না গেলে দেরি হবে। বেলি বান্ধবীর থেকে বিদায় নিলেও নিজের ছাত্রের থেকে নিতে পারল না। বাচ্চা ছেলেটা যখন জানবে তার মিস চলে গেছে তখন নিশ্চয় খুব কাঁদবে। দীর্ঘশ্বাস ফেলে বেলি গাড়িতে এসে বসল। অনল সারা রাত ঘুমায়নি। কিন্তু তা যেন তার চেহারা দেখে অনুমান করার উপায়টুকু নেই। গাড়ি চলতে আরম্ভ করল। বেলি নিজের জীবনের একটা অধ্যায়কে পিছনে ফেলে চলছে। হয়তো কিছু শিক্ষা নিয়েছে যা তাকে পরবর্তী জীবনে গভীরভাবে সহায়তা করবে। আমরা এখন কোথায় যাব? আপনার বাড়িতে উঠলে লোকে কি বলবে? অথবা পরিচয়টা কি থাকবে? আমি কোথায় বললাম যে তোমাকে আমার বাড়িতে নিব? যদিও নিলে সিকান্দার সাহেব তেমন কিছু বলতো না। কিন্তু তোমাকে আমি আমার বাড়ি নয়, বরং তোমার মায়ের বাড়ি নিয়ে যাব। বেলি উসখুস করে উঠল। অনল তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, শান্ত হও। আমি তোমার মায়ের বাড়ি বলেছি, বাবার নয়। মানে, পৌঁছালে বুঝতে পারবে। এখন নিশ্চুপ হয়ে ঘুমাও। গাড়ির ইঞ্জিনের নরম গুঞ্জন একঘেয়ে শব্দ তুলছে। অনল জানালার কাঁচ নামিয়ে দিল। শীতল বাতাস এসে মুখে লাগল। বেলি ধীরে ধীরে চোখ বন্ধ করল। ঘুম আসছে তার। যেন সে ভীষণ ক্লান্ত। দীর্ঘ সময় পর গাড়ি থামতেই বেলির বুক ধক করে উঠল। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। অনল তার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, নামো ললিতা। বেলি ধীর পায়ে নামল। সামনে ছোট্ট একতলা একটা বাড়ি। উঠোন জুড়ে রোদ পড়েছে। ঘরের বারান্দায় একটা চেয়ার রাখা, পাশে কয়েকটা গাছের টব। জায়গাটা অদ্ভুত শান্ত, যেন সময় এখানে থমকে আছে। অনল তার হাত ধরে দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতর থেকে সিয়াম ও রেবেকার গলা শোনা যাচ্ছে। অনল গলা পরিষ্কার করে ডাকল, রেবেকা। আশ্চর্য অনল, আপনি আমার মাকে নাম ধরে কেন ডাকছেন? তাতে তোমার কি ললিতা? রেবেকা উচ্ছ্বাসিত হয়ে দরজা খুলে দিল। বেলিকে দেখে কিছুটা থমকে গেল। চোখ মুখ শূন্য হয়ে আছে তার। যেন তার মধ্যে কোনো অভিব্যক্তি নেই। সে বোধহয় বিশ্বাসই করতে পারছে না তার সামনে কে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো জ্বলে উঠল, যেন আগুন জ্বলছে সেখানে। হঠাৎ করেই সে হাত তুলল। ঠাস শব্দে বাতাস কেঁপে উঠল। বেলির গালটা জ্বলে উঠল, যেন কেউ আগুন ছুড়ে দিয়েছে। সে হতবাক হয়ে রেবেকার দিকে তাকালো। আম্মু। চুপ বেয়াদব মেয়ে। অনল একে যেখান থেকে এনেছো সেখানে ফেরত রেখে এসো। শান্ত হন রেবেকা। না, আমি শান্ত হব না। এতদিন পর ফিরে এসে কি প্রমাণ করতে চায় যে বেঁচে আছো সে? অসভ্য মেয়ে। রেবেকা ভেতরে চলে গেল। বেলি কান্নারত দৃষ্টিতে অনলের পানে তাকালে পুরুষটি ছোট করে তার গালে চুমো খেল। রেগে আছে তোমার মা।
ভেতরে গিয়ে জড়িয়ে ধরো, দেখবে সব রাগ কমে যাবে। বেলি সাহস নিয়ে ভেতরে ঢুকলো। ছোটখাটো বাড়িটা। সিয়াম ডাইনিং টেবিলে বসে আছে। একবার বেলির পানে তাকিয়ে চোখ নামিয়ে নিল, যেন তার আগমনে কোনো কিছু হচ্ছে না। রেবেকা সোফায় বসে আছে। বেলি তার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু মাফ করো, প্লিজ, চলে যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না, অনল চিল্লিয়ে বলল। ভুল ললিতা, আগামীকালই আমরা বিয়ে করছি। এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনি ভিজে যাবেন না রেবেকা। দ্রুত আমার কাছে আপনার মেয়েকে পাঠিয়ে দেন। আপনি চুপ থাকেন অনল। মা, একটু তো কথা শুনো। আমাকে না বলে বের হলে কেন তুমি? সেদিন পরিস্থিতি এমন ছিল তো। এখন কি আমি তালাক দিয়ে সেই বাড়ি থেকে চলে আসিনি? ৩৫ বছরের সংসার রেখে এসেছি বেলি। তার অনেকটা কারণ হলে তুমি। তোমাকে ভালোবেসে আমার নিজের মেয়ে তার আপন বাবার নিকট জন্মপরিচয় নিয়ে শুনবে, তা আমি কিভাবে হতে দেই? অথচ আমাকে একা রেখে চলে গেলে। বাবা, তুমি তাও ডিভোর্স দিলে। সে মেনে নিল। মেনেছে। আমি জানো বেলি, নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম সেই কবে। এটা করো না, ওটা করো না, রাবিশ কোথাকার। এসব শুনতে শুনতে অস্থির হয়ে গেছিলাম। আজ আমি মুক্ত। যাক, বসো। অনল বলেছিল রান্না করে রাখতে। ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। বেলি আস্তে করে মাথা নাড়ালো। এক দুবার সিয়ামকে ডাকলেও কোনো উত্তর পেল না। অগত্যা সে উপরের রুমে চলে এলো। এটা তার পরিচিত ঘর নয়, যেখানে সে বড় হয়েছে। এখনো কত প্রশ্নের উত্তর তার জানা বাকি। ব্যাগ থেকে একটা ড্রেস নিয়ে ফ্রেশ হতে যাবে, কিন্তু সেই মুহূর্তে অনল তার রুমে এলো। মুহূর্তে মেয়েটিকে শূন্যতে তুলে বিছানাতে এনে শুইয়ে দিল। নাক নাক ঘষে ফিসফিস করে বলল, কাল সত্যি আমাদের বিয়ে ললিতা। সব সময় মজা, তাই না? কেউ এসে পড়বে, তুমি বিশ্বাস করো না। অনলের মুখের হাসি মিলিয়ে গেল। তার গাঢ় চোখে গভীর কিছু একটা জ্বলজ্বল করছে, যা বেলি বোঝার আগেই সে নিচু হয়ে মেয়েটির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আমি মজা করছি না, ললিতা। আমি তোমাকে সত্যিই চাই। এবং তা কালকের মধ্যে। বেলির বুক ধক করে উঠল। অনলের চোখের ভাষা মিথ্যা বলছে না। সে সত্যিই চাইছে তাকে, তার সমস্তটা নিয়ে, ভালোবাসার গাঢ় বন্ধনে জড়িয়ে। ভয় ভয় সে শুধালো, সত্যি আমাদের কাল বিয়ে? প্রেম কি? কিংবা ভালোবাসা কি? একটা নিছক অনুভূতি যা শুধু দুঃখ দিতে জানে। যে ব্যক্তি এই অনুভূতির চক্রে একবার আবদ্ধ হয়, সে জীবনের প্রতিটি ক্ষণে শূন্য হতে বাধ্য। অনলের ললিতার দিন কাটত অতীতের স্মৃতির সন্নিবেশে, যেখানে প্রেম শুধুই কষ্ট আর বিচ্ছেদের নাম ছিল। কিন্তু হঠাৎই অনলের আগমন ঘটে যেন শীতল অন্ধকারে এক উজ্জ্বল প্রভাতের ছোঁয়া। অনলের হাসিমুখ, তার কোমল কণ্ঠস্বর আর নিরবচ্ছিন্ন স্নেহের স্পর্শে ললিতার জীবনের ধারে ধীরে ধীরে নতুন রং ফুটে ওঠে। প্রথম দিকে ছিল একটু অবিশ্বাস, একটু সন্ত্রাস, কিন্তু অনলের সাথে কাটানো প্রতিটি মুহূর্তে ললিতা বুঝতে শুরু করে ভালোবাসা শুধু অতীতের ব্যথাই নয়, বরং নতুন আশার সুর, জীবনের পুনর্জাগরণের এক অনন্য অভিজ্ঞান। নিজেকে যত আয়নায় দেখছে তত যেন অবাক হচ্ছে বেলি। লাল রঙের বেনারসি ও হালকা সাজে তাকে অনন্য লাগছে। সে কি কখনো ভেবেছিল যে একদিন সে অনলের ললিতা সত্যিই হয়ে উঠবে? না, কখনো ভাবেনি। এত আয়নায় কি দেখছিস? নিজের রূপ এত দেখে লাভ নেই। আজকে অনল দেখুক, এরপর বুঝবি তোকে কেমন লাগছে। শশীর কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না বেলি। সে ধীরভাবে বোনের পাশে এসে বসে বলল, তোমারও কি বিয়ের দিন এমন অনুভূতি হয়েছিল? হয়েছিল। কিন্তু এত না। অনেকগুলো মানুষ ছিল, নানান অনুষ্ঠান হয়েছে। আমি ভীষণ ক্লান্ত ছিলাম। তাই এমন কাব্যিক অনুভূতি ভাবার মতন সময় আমার ছিল না। শশীর উত্তর শুনে হালকা হাসল বেলি। জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশটার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। সন্ধ্যার নরম আলো ঘরটাকে যেন স্বপ্নের মতো সাজিয়ে তুলেছে। কোথাও একটা বাঁশির সুর ভেসে আছে, বাতাসে মিশে আছে বিয়ের দিনের ব্যস্ততার গন্ধ। নরম স্বরে বলল বেলি, তোর কি মনে আছে ছোটবেলায় বলতাম একদিন নাকি তোকে রাজকন্যার মতো সাজিয়ে বিয়ের আসরে বসাবো? বাবা সব সময় আমার বিয়ে নিয়ে বললেও কখনো তোর বিয়ে নিয়ে বলেনি। আমি সকালে কল করেছিলাম। কিন্তু থাক, পাশাপাশি দুটো বাড়ি যেহেতু দুজনের দেখা হবে, তুই কথা বলার চেষ্টা করবি। আমার মনে হয় না অনল তা করতে দিবে। সে বাবাকে দেখতে পারে না।
তবে বাবার হার মানতেই হবে। কারণ রাহিমার সাথে সিয়াম ভাইয়ার অতি শীঘ্রই বিয়ে হতে চলেছে। তখন কি করবে? কি করবে সেটা নিছক তার ব্যাপার আপু। আমি শুধু মাকে খুশি দেখতে চাচ্ছি। রামিমের বাবা তোর জন্য একটা উপহার পাঠিয়েছে অনলের কাছে। বেলি চমকে গেল। রামিম শব্দটা কিভাবে যেন তার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল। আর কখনো ফিরে আসবে না। বেলি নিজেও চায় তা যেন কখনো না ফিরে আসে। কি দিয়েছে? সম্ভবত একটা জোড়াবালা। তুই রামিমকে ভুলতে পেরেছিস তো? হ্যাঁ। জানো আপু, মনে হচ্ছে আমি যেন নতুন করে বাঁচতে শিখছি। এতদিন শুধু ভয় ছিল, কষ্ট ছিল। ভাবতাম ভালোবাসা বুঝি হারিয়ে গেছে আমার জন্য। কিন্তু আজ মনে হচ্ছে অনল আসলেই আমার জীবনের নতুন শুরু। শশী আদর করে বেলির গাল ছুঁয়ে বলল, সবাই তো এমন কাউকে পায় না যে জীবনটাকে নতুন করে চিনিয়ে দেয়। তুই পেয়েছিস। অনল তোকে ঠিক আগলে রাখবে। আমার ছোট বোনটা অবশেষে ভালোবাসার মতো আশ্রয় পেয়েছে, এটুকুই তো চেয়েছিলাম সব সময়। বাইরের গাড়ির শব্দে জানান দিল বরপক্ষ চলে এসেছে। চারদিকে হইচই, হাসাহাসি, আনন্দ। শশী বেলির আঁচলটা ঠিক করে দিয়ে কপালে একটা স্নেহভরা চুমু দিল। চোখে জল জমে উঠলেও লুকিয়ে ফেলল হঠাৎ। চল অনলের ললিতা। চল আমার রাজকন্যা, তোর নতুন রাজ্যতে যাবি। গল্পটা তো এখন শুরু হলো মাত্র। সবাই যখন বেলিকে ঘর থেকে নিয়ে আসছে তখন হাসির শব্দে হলঘরটা মুখর হয়ে উঠেছে। অনল বসে আছে সোফার এক পাশে। চোখ নামিয়ে রাখা, ঠোঁট চাপা অনুভূতি, যেন কোনো অনুভূতি নেই মুখে। বেলির আসার খবরেও সে বিশেষ নড়ল না। বেলি আসলো ধীরে ধীরে, মাথা নিচু, নরম পায়ের শব্দে। কিন্তু অনল সে একবারও তাকালো না বেলির দিকে। বরং পিছিয়ে থাকা পাঞ্জাবিটা ঠিক করছিল অন্যমনস্ক ভঙ্গিতে। বেলি অবাক হলো। সকলের চোখের আড়ালে নিজের ভালোবাসাকে চিমটি দিল। কি হয়েছে মাই ললিতা? আপনি একবারও আমার দিকে তাকালেন না কেন? কারণ তুমি আমার চাঁদ। দিনের বেলাতে দেখে মজা নেই। বিশেষ সময়ের অপেক্ষাতে আছি। সিকান্দার সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, তাহলে বিয়েটা পড়িয়ে নে। কারণ এখানে সকলে নিজেদের মানুষ। ফর্মালিটির কি দরকার? কি বলো সিয়াম? অবশ্যই আঙ্কেল। অবশেষে সেই মুহূর্ত এলো যখন অনল ও তার ললিতা একটা পবিত্র বন্ধনে বাধা পড়তে চলেছে। ধীরে ধীরে সেই মধুর শব্দগুলো উচ্চারণ করা শুরু করলো কাজী। সবাই যখন অপেক্ষা করছিল সেই পবিত্র কবুল শোনার জন্য তখন অনল শুধু সামনের দিকে তাকিয়ে বলল, কবুল। অনল যতটা সহজভাবে বলল বেলির ক্ষেত্রে পুরো বিষয়টা আরো কঠিন হয়ে গেল। সে কাঁপছে। দারুণভাবে কাঁপছে। রেবেকা তাকে একবার জড়িয়ে ধরল। বেশ অনেকটা সময় যাওয়ার পর সে নিজেও কবুল শব্দটি উচ্চারণ করল। অনল যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তো ধরেই নিয়েছিল এই মেয়েটা পাছে আবার সিদ্ধান্ত না বদলে ফেলে। মেয়েটির কাঁপাকাঁপি শেষ হতে প্রথমবারের মতো অনল বেলির দিকে তাকালো। কি যেন এক চাপা বিজয়ের হাসি ঠোঁটে, চোখে অপার্থিব প্রশান্তি। অবশেষে সে পৃথিবীর সকলের কাছে বলতে পারবে ললিতা শুধু তার। একমাত্র অনলের। বাড়ি পৌঁছাতে খুব বেশি রাত হয়নি তাদের। করুণা জাঁকজমকপূর্ণ নিজের পুত্রবধূকে বরণ করে নিল। সকলে যেন আজ অনেক খুশি। রাতের খাবারের পর রাহিমা তাকে অনলের রুমে রেখে গেল। ফুল দিয়ে অনেক সাদামাটা সাজানো। কিন্তু এতেই যেন পুরো কক্ষটা আরো সুন্দর হয়েছে। কি অদ্ভুত! এককালে তো সে এই জায়গাটিতেই থাকার ইচ্ছা করত। মানুষ যখন প্রচণ্ডভাবে কোনো কিছু চায় তখন কোনো না কোনোভাবে তা পূরণ করেন সৃষ্টিকর্তা। জানালার পাশটা এসে সে নিজের বাবার বাড়ির পানে তাকালো। তার রুমের জানালা বন্ধ করা। এখন আর সেখানে কেউ থাকে না। অবশ্য কখনো থাকবে কিনা সেই প্রশ্নের কোনো জবাব নেই। ঘরের ভিতর মৃদু আলো জ্বলছে। আলোর রেখাগুলো বেলির শরীরের বাঁকগুলোকে আরো স্নিগ্ধ ও মায়াবী করে তুলছে। প্রতিটি আলোর ঝিলিক যেন তার ত্বকে স্পর্শ করে নরম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। বাতাসে ভাসছে তার চুলের ফুলের সুগন্ধি। লাল শাড়ির আঁচলটা একপাশে পড়ে আছে। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে আছে সে। এত ভাবনার মাঝে খেয়াল করেনি অনল চুপচাপ দরজা বন্ধ করে দিল। যেন বাইরের পৃথিবী এই মুহূর্তটাকে ছুঁতে না পারে। এই নিভৃত নীরবতাকে ভাঙতে না পারে। অনল ধীরে ধীরে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস বেলির গায়ে লাগল। উষ্ণতা যেন দুজনের মাঝে এক অদৃশ্য সেতু বেঁধে দিল। খুব হালকা গলায় প্রায় ফিসফিসিয়ে বলল,
এত দূরে কি দেখো? আমি তো এখানে। বেলি একটু হাসল। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই হাসি যেন অনলকে আরো কাবু করে দিল। তবে সে ঘুরল না। অনল তার চুলের ভেতর মুখ রেখে নিঃশ্বাস নিল, যেন তার সুগন্ধি দিয়ে নিজেকে ভরিয়ে নিতে চাচ্ছে। তার ঠোঁট হালকা করে স্পর্শ করল বেলির কানের পাশটা। একটু কাঁপিয়ে দিল তাকে। আজ তোমাকে একটু বেশি দেখতে ইচ্ছে করছে। পুরোটা রাত ধরে। বেলি এবার ধীরে ঘুরল। চোখে টানা কাজল, ঠোঁটে হালকা লাজুক লাল রং। তার চোখ দুটো যেন অনলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি তো বলেছিলেন শাসন করবেন, কিন্তু এখন এত মিষ্টি কথা। অনল হাত ধরে টেনে নিজের গালে ঠেকালে মেয়েটির হাত। উত্তরে বুকের ওপর অন্য হাত রেখে কাঁধে মাথা রাখল বেলি। তার শ্বাসের গতি যেন অনলের হৃদস্পন্দনের সাথে মিলে যাচ্ছে। দুজনের শরীর যেন একই তালে নাচতে শুরু করছে। ভেবেছিলাম খুব ভয় লাগবে, কিন্তু এখন খুব নিরাপদ লাগছে। জানেন, অনল বেলির কপালে চুমু দিল। তারপর ধীরে ধীরে নিচে নামলো তার গালে, ঠোঁটে। তার চুম্বন যেন একটু একটু করে বেলির সমস্ত ভয় দূর করে দিচ্ছে। প্রতিটি স্পর্শে যেন আগুন জ্বলে উঠল। কিন্তু সেই আগুন নরম, মোলায়েম, ভালোবাসায় ভরা। অনল আস্তে আস্তে পুনরায় বেলির মুখ তুলে ধরল। চোখে চোখ রাখল। তাদের শ্বাস যেন এক হয়ে গেল, দুজনের ঠোঁটের মাঝে এক অদৃশ্য টান তৈরি হলো। অনলের ঠোঁট হালকা করে স্পর্শ করল বেলির ঠোঁট, প্রথমে একটু অনিশ্চিত, তারপর ধীরে ধীরে গভীর হতে থাকলো সেই চুম্বন। তাদের ঠোঁটের মাঝে যেন এক সুর বাজতে শুরু করলো। ভালোবাসার সেই সুর। ভোর হলেও তুমি আমার, রাত গেলেও আমি তোমার। আজ, কাল, সবসময় আমার ললিতা তুমি। আমি কি তোমাকে আজ পেতে পারি ললিতা? বেলি নিশ্চুপে মাথা নাড়ালো। অনল ধীরে ধীরে বেলিকে তুলে নিল, যেন দুনিয়ার সব পবিত্রতা তাকে জড়িয়ে ধরেছে। দুহাতে আস্থার ভর দিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। লাল শাড়ির আঁচল এলোমেলো হয়ে পড়ল বেলির কোমরের পাশে। ঘরের মৃদু আলোয় বেলির চোখ দুটো যেন আরো গভীর, আরো স্বপ্নীল হয়ে উঠল। তার গালে হাত রেখে অনল নিচু হয়ে এলো, ঠোঁট ছুঁয়ে বলল, শোনো, আজ শুধু আমি, তুমি আর শায়রি। তারপর ধীরে ধীরে বলে উঠল, যেন প্রতিটা শব্দ বেলির গায়ে জড়িয়ে যায়। হাজারো ইচ্ছে এমন ছিল, যে প্রতিটি ইচ্ছে পূরণে প্রাণ বেরিয়ে যেত। অনেক ইচ্ছে তো পেরিয়ে গেল, তবুও যেন কিছুই পূরণ হলো না। অনল বেলির কানের কাছে ঠোঁট রাখল। ফিসফিস করে আরেকটা শায়রি বলল, ইশকের উপর জোর চলে না। এই সেই আগুন গালি, যা ইচ্ছা করলেই ঝালানো যায় না, আর চাইলেও নেভানো যায় না। বেলি চোখ বন্ধ করে শুনছে, যেন প্রতিটা শব্দে তার গা বেয়ে নামছে নরম শিহরণে। বেলি আস্তে করে অনলের হাত ধরে বলল, আর বলুন, আমি শুনতে চাই, শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। অনল এবার বেলির কপালে ঠোঁট ছুঁয়ে গুনগুন করে বলল, এ তো শুধু একটা হৃদয়, পাথর তো নয়। তাহলে কষ্টে ভরবে না কেন? হাজার বার কাঁদব আমরা, যদি কেউ অত্যাচারও করে ভালোবেসে। বেলির গাল ছুঁয়ে অনল আস্তে করে বলল, আজ শুধু কথা বলবো, শায়রি বলবো। তোমাকে ছুঁয়ে, তোমার চোখে তাকিয়ে, শুধু বলেই যাব। বেলি হালকা হাসল। অনলের বুকের কাছে মাথা রাখল। অনলের আঙুলগুলো বেলির চুলে খেলতে খেলতে আরো একটা শায়রি ছড়াল। ভেজা গলা, নরম, গভীর কাপা স্বরে। কাউকে জিজ্ঞেস করো তো এই দুনিয়া আর আকাশের আসল মানে কি? আসল সুখ তো দুঃখ আর হারানোর যন্ত্রণাতেই লুকিয়ে। বেলি চোখ বুজে শুনছে, যেন শব্দগুলো গায়ে মাখিয়ে রাখছে সারা রাতের জন্য। অনল তখন তার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, এই শায়রিগুলো শুধু তোমার জন্য। আমি জানি, তুমি ঠিক এগুলোর মতোই। দুঃখের মায়ে গড়া, মিষ্টি বিষাদে মোরা। বেলি চুপচাপ হাসল। ঘরের বাতাস নরম হয়ে উঠল। মৃদু বাতাস জানালার পর্দা উড়িয়ে দিল, যেন গালিবের শায়রির সুরেই সব ভরে গেছে। অনল বেলির কানে ফিসফিসিয়ে বলল, আজ রাতে শুধু থাকো আমার খুব কাছে। কোনো কথা না, শুধু নিঃশ্বাস ভাসবে বাতাসে। বেলি অনলের বুকে নিজেকে আরো গুটিয়ে নিল, ঠোঁট দিয়ে হালকা ছুঁয়ে বলল, যতক্ষণ এই দুনিয়া আছে আর যতদিন আপনার মুখ থেকে গালিবের শায়রি শুনতে পারবো, ততদিন আমি আপনারই ললিতা হয়ে রইব। তারপর নিঃশব্দে সময় থেমে গেল সব। অদৃশ্য কল্পনাম বৃষ্টির শব্দ আরো মোলায়েম হয়ে এলো। এই ঘরভরা আজ শুধু ভালোবাসা। গন্ধমাখা, শায়রি ভরা, নিভৃত ভালোবাসা। সময় যেন অনেক দ্রুত চলে যাচ্ছে বেলির জীবনে।
এক সময় তার কষ্টের দিনগুলো কাটতে চাইতো না, কিন্তু আজ যেন পরিস্থিতি ভিন্ন। তবে অনলের ব্যস্ততা বেড়েছে। আয়েশার কোম্পানির সঙ্গে মিলে বড় একটা প্রজেক্টে কাজ করছে সে। আয়েশা এককালে অনলের খারাপ করতে এলেও এখন বেশ ভালো হয়ে উঠেছে মন থেকে। সেই বিশেষ কাগজটার মালিক এখন তারা দুজনেই। এক অনন্য সুগন্ধময় পারফিউম তৈরি করেছে তারা। অবশ্য নামটা দিয়েছে ললিতা। অনলের সবকিছু এখন বেলিকে ঘিরে। যদিও বেলির একা থাকতে হয় না। রাহিমা ও করুণা তাকে অনেক সঙ্গ দেয়। এছাড়া বই ও অনলের ছোট ভাইয়ের সাথে বিভিন্ন সায়েন্সের বিষয়ে আলাপ করতে করতে দিব্যি সময় কেটে যায়। বাগানে বসে ছিল বেলি। হঠাৎ খেয়াল করল তাদের বাড়ি থেকে অনেক বেশি ধোঁয়া নির্গত হচ্ছে। সে চমকে উঠল। হাতে থাকা বইটা ফেলে অনেক দ্রুত সেদিকে দৌড়ে গেল। একবার ভাবল ভেতরে প্রবেশ করবে না, কিন্তু ভেতর থেকে তার বাবার কাশির শব্দ শোনা যাচ্ছে। বেলি ধীর পায়ে প্রবেশ করল। তার মায়ের হাতে তৈরি করা বাড়িটা আজ অনাদরে কেমন পড়ে আছে। ধোঁয়া আসছে রান্নাঘর থেকে। সেদিকে এগিয়ে গিয়ে বেলি দেখল ভাত পুড়ে ছাই হয়ে গেছে। তোফাজ্জল আলুথালু বেশে কি করবে বুঝতে পারছে না। বেলি দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর এগিয়ে এসে মৃদু সুরে বলল, আমি রান্না করে দিচ্ছি। বেলির কথায় তোফাজ্জল ভূত দেখার মতন চমকে উঠল। সে ধরে নিয়েছিল এখন তার বাবা অনেকগুলো কথা শুনিয়ে দিবে। তবে লোকটা যেন শীতল হয়ে গেছে। ধীরভাবে পাশে সরে দাঁড়ালো। বেলির এই রান্নাঘরটা চিরচেনা, তাই সবকিছু খুঁজে পেতে দেরি হলো না। তোফাজ্জল খুঁতখুঁতে লোক। সকলের রান্না খাবে না দেখে বোধহয় নিজে রান্না করে। অনেকটা সময় লাগিয়ে সে রান্না করল। বহুদিন পর এত সুন্দর ঝরঝরে ভাত দেখে তোফাজ্জল থামতে পারল না। কয়েক গ্রাস মুখে তুলে নিল দ্রুত। বেলির দেখে খুব মায়া লাগল। নিজে থেকে গলা পরিষ্কার করে বলল, আমি রোজ এসে রান্না করে দিয়ে যাব। ওই ছেলেটা আসতে দিবে? কোন ছেলে? তোমার স্বামী অনল। কেন দিবে না? না, আমি ওকে বিশ্বাস করি না। এর থেকে আমাকে ভালো একটা সলিউশন দাও। তোমার মাকে কিভাবে ফিরিয়ে আনতে পারি? আর আর আমি তোমার কাছে মাফ চাচ্ছি। মাফ পরের বিষয় বাবা। মাকে ফিরিয়ে আনতে হলে আগে নিজেকেই শুধরাতে হবে। এক কাজ করুন, প্রেমিক পুরুষ হয়ে যান। মাকে প্রেমে ফেলুন। সুন্দর করে তাকে বলুন রেবেকা আই লাভ ইউ। সব ঠিক হয়ে যাবে। তোফাজ্জল লজ্জা পেল। খাওয়া বাদ দিয়ে বেলির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এসব উদ্ভট চিন্তা অনলের সাথে থেকে হয়েছে তোমার। আপনি যাই বলুন বাবা, এছাড়া কিন্তু আপনার গতি নেই। আপনি খান। আমি সকালে এসে খাবার রান্না করে দিব। ভেবে দেখেন, এখনো কিন্তু সময় আছে। তোফাজ্জলকে ভাবনায় রেখে বের হয়ে এলো বেলি। কিছু মানুষের স্বভাব বদলায় না, তবুও তাদের সঙ্গে নিয়ে বেঁচে থাকতে হয়। তার বাবা এমন ধাঁচের লোক। দরজার কাছটায় এসেই বেলি অবাক হলো। অনল দাঁড়িয়ে আছে। আপনি কিভাবে জানলেন যে এখানে আমি? বিনিময়ে অনল হাসল শুধু। নিশ্চয় বাড়ির কেউ তাকে এখানে আসতে দেখেছে। একসাথে হাঁটবে ললিতা। নীরব কোমল রাতে শহরের কোলাহল পেরিয়ে এসে রাস্তার এই ফাঁকা ধারে যেন শুধু তারা দুজন সম্পূর্ণ একা। মাথার ওপর টিমটিম ল্যাম্পপোস্টের আলো, হাওয়ায় হাওয়ায় শুকনো পাতার শব্দ, দূরে কোথাও হয়তো একটা রিকশার ঘণ্টা বেজে উঠল। অনল খুব মনোযোগ দিয়ে হাঁটছে না। মাঝে মাঝে পা থেমে যাচ্ছে। বেলি কিছু বলে না। সালোয়ারের ওড়না সামলে নিঃশব্দে হাঁটে। ঠোঁট চেপে ধরা অভিমানটা চোখে যেন কুয়াশার মতো ছড়িয়ে আছে। একটু পর অনল নিজেই থেমে যায়। শুনো ললিতা, সময় দিতে পারি না মানে এই না যে আমাকে না বলে এদিক ওদিক ঘুরবে। আপনি ভীষণ পজেসিভ অনল। অবশ্যই। এত কষ্টে বউ পেয়েছি, তাকে আগলে রাখতে হবে তো। তা কি বুঝলে? তোমার বাবা মা আবার কি একত্রে হবে? হতেও পারে। আমার মনে হয় হবে। তাছাড়া ডিভোর্সটা নাটক ছিল। সিয়াম ও শশীর প্ল্যান। মনে তো হয় না। তুমি আমাকে এত অবিশ্বাস করো ললিতা। আপনার প্ল্যান? আপনি ভীষণ কথা লুকান। জি না। আমি কথা লুকাবো আর কোথাকার কোন পুলিশ এসে তোমার কাছে আমার নামে মিথ্যা বলে যাবে। আর তুমি তা বিশ্বাস করে গোয়েন্দাগিরি করবে। লজ্জা দিচ্ছেন কেন? কারণ তখন তোমাকে দেখতে ভালো লাগে। দূরের দোকান থেকে ভেসে আসে চায়ের গন্ধ। অনল বলে, চলো 2 কাপ চা হোক। তোমার পছন্দের আদা দেওয়া। চা খাওয়া শেষে তারা হাঁটতে শুরু করে আবার। ধীর পায়ে, প্রেমে ভেজা রাতের গোধূলি ধরে। রাস্তাটা তখন একেবারে নীরব হয়ে এসেছে।
মাঝে মাঝে বাতাসে গাছের পাতার মৃদু শব্দ আর দূরের গাড়ির হালকা হর্ন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তারা পাশাপাশি হাঁটছে, ধীরে ধীরে, যেন পুরো পৃথিবীর সময় থেমে আছে শুধু তাদের জন্য। একসময় বেলি হঠাৎ থেমে গিয়ে অনলের দিকে তাকায়। চোখে একটু সাহস, একটু লাজুক কৌতূহল। নরম গলায় বলে, অনল, একটা কথা জিজ্ঞেস করব? এত ফর্মালিটি কেন করো? না, বলেন তো, আপনি আমায় এত ভালোবাসেন কেন? প্রশ্নটা এমন সোজা, অথচ এত গভীর যে অনল একটু থেমে গেল। চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। জোছনার আলোয় বেলির মুখটা আরো মায়াবী লাগছে, ঠিক যেন অনলের কোনো পুরনো গল্পের প্রিয় চরিত্র। ধীরে ধীরে বলে, জানি না, বেলি। ভালোবাসার কারণ কি কখনো ঠিকভাবে জানা যায়? তোমাকে প্রথম দেখেছিলাম যখন মনে হয়েছিল যেন এই জীবনে অনেক কিছু ভুলে গেছি আর তুমি মনে করিয়ে দিতে এসেছো। তুমি হাসলে আমার দিনটা ভালো হয়ে যায়। তুমি না থাকলে সবকিছু ফাঁকা লাগে। তোমার সাথে থাকলেই মনে হয় বাকি সবকিছু থাক বা না থাক, ঠিক আছি। ভালোবাসার কোনো যুক্তি থাকে না। হয়তো হাজারটা কারণ বলতেও পারবো, কিন্তু আসল কারণ হচ্ছে তুমি। তুমি বলেই ভালোবাসি। তোমার মতো আর কেউ নেই বলেই ভালোবাসি। বেলি একটু চুপ থাকে। চোখ নামিয়ে ফেলে। ঠোঁটে একটা হালকা হাসি খেলে যায়। আস্তে করে বলে, তাহলে তো আমাকেও আপনাকে নতুন করে ভালোবাসতে হবে। কারণ আপনিও তো শুধু অনল বলেই ভালোবাসার যোগ্য। অনল হেসে বেলির দিকে হাত বাড়িয়ে দেয়। বুকের কাছে টেনে এনে বলে, আমাকে কিভাবে ভালোবাসবে তুমি আমার ললিতা? সানশাইন হয়ে নাকি মেঘনা ললিতা হয়ে? বেলি জবাব দেয় না। এক পলকে তাকিয়ে থাকে অনলের দিকে। কিছু প্রশ্নের জবাব না হয় তোলা থাক। সমাপ্ত। গল্প, আমার ললিতা। লেখনীতে, সামিয়া খান প্রিয়া। অন্তিম